আচ্ছা, আমরা আমাদের ব্যাচ 3 ক্লাস নাম্বার 43 আলোচনাতে আছি। অনেক দূর এগিয়ে এসেছি, বাট আপনাদের উপস্থিতি আজকে বেশ হতাশাজনক। যাই হোক, এক্সপেক্ট করছি আস্তে আস্তে বাড়বে। নেক্সট ক্লাসগুলোতে আমাদের উপস্থিতিটা ব্যাপক থাকবে আগের মতো, সেটা এক্সপেক্ট করছি। যাদেরকে আমি মার্ক করে দিয়েছি একটু তাদের সঙ্গে কথা বলতে হবে। রেড মার্কে আছে একদম প্রথম 9 জন, তারপরে 14 থেকে 18 এখানে 5 জন। দ্যাট মিনস 9 আর 5-এ 14, 15, 16, 17, 18 জন যারা একেবারে রেগুলার, তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি না। ওকে, আজকের ক্লাসে সো আউট অফ 38, 18 স্টুডেন্ট মানে রেগুলার স্টুডেন্টকে আমি কিন্তু ক্লাসে আজকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম আজকে, বলতে পারেন যে যেহেতু আমার মেশিনে ওই ভেন্ডরটা নেই, HTML এর ভেন্ডরটা, সেটা আমি একবার ইনস্টল করে নিব। গতদিন যেটা ফার্স্টে ইনস্টল হয়েছে, তারপরে হিট করার পর ড্যাশবোর্ড পাওয়া, এবং ওই জায়গাটাতে আজকে আমি ডেটাবেসে ঢুকবো আর কি। আমি বুঝতে পেরেছি, আমি আজকে ডেটাবেস দিয়ে অথেন্টিকেট করব। হ্যাঁ, আমি ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড দিব, ভ্যালিড হলে লগ ইন হবে, আদারওয়াইজ লগ ইন হবে না। সো আমরা স্টার্ট করি। যদি প্রিভিয়াস কোডটা আপনাদের কাছে থাকে, আর আপনারা তো জানেন যে কিভাবে ভেন্ডরটা ইনস্টল দিতে হয়, ওই জায়গাটাতে আমি খুব ধীরে সুস্থে এবং খুব ধীরে ধীরে আগাতে বলেছিলাম, এবং আপনাদের দিয়েও করিয়ে নিতে বলেছিলাম। সেটা কি হয়েছে লাস্ট ডেতে? যে আপনাদের করতে বলেছে, আপনারা বসে থেকেছেন, করেন নাই এরকম? সবাই সাথে সাথে করেছেন। ওকে, হ্যালো হ্যালো ওকে, কি করব? আমাদের 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 এখনকার কারেন্ট অবস্থাটা একবার একটু দেখে নিব, তাই না? যে আমাদের প্রজেক্টের কারেন্ট অবস্থাটা কি আছে। LICT ব্যাচ 3 কমার্স, আমি জাস্ট সিম্পল একটা টেমপ্লেট ইন্ট্রোডিউস করেছিলাম, এখানে মাস্টারিং করেছিলাম। গতদিন যেটা বলা হয়েছিল যে আমরা যদি এখানে অ্যাডমিন বা অ্যাডমিন প্যানেল লিখি, তখন একটা পেজ এখানে আসবে, তাই না? হ্যালো হ্যালো, কোনগুলো? ওই দেখেন, আমি একটু একটু করে করছি, যেটা আপনাদের জন্য আবার রিপিট। আগে ফার্স্টে আমি অ্যাডমিন প্যানেল লিখবো, আমার টেমপ্লেটটা আসতে হবে, তাই না? টেমপ্লেটের লগ ইনের পেজটা ডিজাইন আমাদের কাছে আছে,
ওটা ভিন্ন একটা টেমপ্লেট, তার কিছু রিসোর্সও আছে না? তো সেখানে আমাদের ফার্স্ট জব করতে হবে। সো আমি যখন এটা লিখেছি, এটা বেসিক্যালি একটা অ্যালাইস। ইউআরএল এ যা লেখা হয় বা ইউআরএল এ যা থাকে সেটাকে আমরা নর্মালি বলে থাকি কি অ্যালাইস। এটা রাউটস এর মাধ্যমে আসে, রাউটস এর সাথে অ্যালাইস মিলায় এবং এই অ্যালাইস এর এগেনস্টে কন্ট্রোলারের ফাংশনে তারা চলে যায়, রাইট? কন্ট্রোলার ধরে সেই ফাংশনে তারা চলে যায়। এখন আমরা আমাদের যে প্রজেক্টটা আছে, আমাদের প্রজেক্টে যদি যাই ব্যাস3 ই-কমার্সে, এখানে আমাদের যে রাউটস আছে সেই রাউটসে আমরা প্রথমে লিখব যে যখনই আমি নাম কি বলছি, অ্যাডমিন প্যানেল, তখন আমি লাইক একটা ফাংশনে যাচ্ছি ইন্ডেক্স, বাট এই কন্ট্রোলারটা যেহেতু অ্যাডমিন প্যানেলের কথা বলা হচ্ছে, এটা একটু খেয়াল করবেন, এটা একটা আলাদা একটা পোর্শন, রাইট? আমার চিন্তাধারার মধ্যে আলাদা একটা পার্ট। আমি যখন এই প্রজেক্টটা করতে যাচ্ছি, আমি যতটুকু দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ডের এটাকে আপাতত ওয়েলকাম নামে একটা কন্ট্রোলার দিয়ে ম্যানেজ করছে। যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড পড়িয়েছিলাম তখন কিন্তু বারবার করে আমি একটা কথা বলছিলাম যে যত সেগমেন্ট, মেজর যতগুলো সেগমেন্ট হবে সেগুলোকে আমরা মডিউল বলবো, আর প্রত্যেকটা মডিউল রূপ নেবে এক একটা করে ক্লাসে, রাইট? সো আমাদের ফ্রন্ট এন্ডে আমি একটা সেগমেন্ট ধরছি, আমি যখন অ্যাডমিন প্যানেল বলছি তখন সেটাকে একটা সেগমেন্ট বলছি। অ্যাডমিনেরও যদি ভাগ থাকে, মনে করেন লগ ইন করার আগে আর লগ ইন করার পরে, তখন আমি তাকে আবার দুইটা সেগমেন্টে ভাগ করব, দুইটা ক্লাসে রূপ দিব। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, সো যখন আমি অ্যাডমিন প্যানেলের কথা বলেছি, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স, এটা ওয়েলকাম কন্ট্রোলার না রেখে আমরা নতুন একটা কন্ট্রোলার বানাবো যার নাম দিব কি অ্যাডমিন কন্ট্রোলার, রাইট? সো আমি এখানে যাচ্ছি, প্রজেক্টে যাচ্ছি, ব্যাস3 শিফট ধরে রাইট ক্লিক করছি, ওপেন কমান্ড উইন্ডো। আমি যদি কোনো একটা কন্ট্রোলার বানাতে চাই, artisan মেক কন্ট্রোলার অ্যাডমিন, সিওটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ওকে, এই কমান্ড গুলো যেগুলো আমি ছোট ছোট কমান্ড লিখছি, ল্যারাভেলের একটা প্রজেক্ট ইনস্টল করার জন্য কি কমান্ড দিতে হয়, একটা কন্ট্রোলার বানানোর জন্য কি কমান্ড দিতে হয়, মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য কি কমান্ড দিতে হয়, মাইগ্রেশনকে এক্সিকিউট করার জন্য কি কমান্ড দিতে হয়, রাইট? আমি যদি রোল ব্যাক করতে চাই তখন কি ধরনের কমান্ড লাগে, আমরা এখনো এগুলো যদিও শিখি নাই, আমরা দুইটা কমান্ড কিন্তু অলরেডি শিখছি। একটা কিভাবে ইনস্টল দিতে হয়, আর একটা কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়। 8 থেকে 10টা কমান্ড আছে, প্রত্যেকটা কমান্ডই আপনাদের খুব ভালো মতো রপ্ত করে নিতে হবে, কারণ যখন 57-58তম ক্লাসের দিকে গিয়ে আপনাদের ফাইনাল পরীক্ষা হবে অনলাইনে, এই ল্যারাভেলের কমান্ড গুলো সেখানে আসবে। আমি বুঝতে পেরেছি? আচ্ছা, সো পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলার রিসোর্স, আমি এন্টার দেই। হ্যালো, গৌতম, আপনি ক্লাসে আসেন? ওকে, সো পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলার রিসোর্স দিয়ে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, এই ধরনের একটা মেসেজ আমরা এখান থেকে পাচ্ছি। সো আমাদের কন্ট্রোলারটা কি ক্রিয়েট হয়েছে, এখন আমরা বলতে পারছি যে আমাদের ওই কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স নামে যে ফাংশন আছে, সেই ফাংশন থেকে কোনো একটা পার্টিকুলার পেজকে আমরা লোড দিয়ে দিব, তাই না? আমাদের একটা পার্টিকুলার পেজ, যেটাকে আমি বলছি যে রিটার্ন কি করব, ভিউ
ভিউ এর মধ্যে আমি দিয়ে দিব এই পেজটা। আমি যেভাবে স্ট্রাকচারটা বানাবো আমার অ্যাডমিনের যে পেজটা, নর্মালি একটু খেয়াল করেন আমরা যখন ফ্রন্ট এন্ড নিয়ে কাজগুলো করেছি, রিসোর্সের মধ্যে ভিউ এর মধ্যে ভিউ এর মধ্যে এখানে মাস্টার ব্লেডটা বাইরে রেখেছি এবং ফ্রন্ট এন্ডের পেজগুলো পেজেসে রেখেছি। যখন আমি অ্যাডমিন নিয়ে কাজ করব, ভিউ এর মধ্যে আমি এক্সট্রা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যার নাম বলবো কি অ্যাডমিন। এই অ্যাডমিন পেজের ভেতরেই মাস্টার পেজ থাকবে এবং তার পেজগুলো থাকবে। সো অ্যাডমিনের ভেতরে আমি আমার দুইটা মাস্টার থাকবে, কিন্তু একটা হচ্ছে লগ ইন, যে শুধু লগ ইনটাই ধারণ করবে, আর পরে আরেকটা থাকবে কি আমার ড্যাশবোর্ড, রাইট? ওটাকে আমরা অ্যাডমিন মাস্টারই বলবো। সো প্রাথমিকভাবে যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেটার নাম দিচ্ছি admin login dot blade dot php। তাহলে আমি যদি অ্যাডমিন লগইন ফাইলটাকে পয়েন্ট করতে চাই, সেক্ষেত্রে ভিউ থেকে আমি যা করব সেটা হচ্ছে admin dot admin underscore login, রাইট? তার মানে আমি কিন্তু সরাসরি পেজের নাম দিলে কি পাবো? কারণ আমার অ্যাডমিন লগইন পেজটা কোথায় আছে? ভিউ এর মধ্যে অ্যাডমিন ফোল্ডারে। এই কারণে আগে ফোল্ডারের নাম, তারপর ডট দিয়ে ফাইলের নাম। ল্যারাভেলে কিন্তু স্ল্যাশ ইউজ হয় না, ল্যারাভেল ইউজ হয় কি ডট। পয়েন্ট করতে হবে কিন্তু, হ্যাঁ, আপনাদের চাকরি পেতে হবে, বুঝতে পেরেছি? আপনাদের কিন্তু চাকরি পেতে হবে, এটা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখবেন। সবার জন্যই উপকার, বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা। নাও আমরা এবার এই পেজটা তো জাস্ট ক্রিয়েট করেছে, ভেতরে তো কোনো কিছু নেই। my admin login page, এবার অ্যাডমিন প্যানেল লিখে হিট করলে আসে না my admin login page। জিমেল কি পুরোপুরি হ্যাক হয়ে গেছে নাকি? কিছুই বুঝতে পারতেছি না। একটা ইমেল কম্পোজ করা যাচ্ছে না, এটা কেমন কথা? একটু দেখেন, যে এক মিনিট, একটা ইমেল সেন্ড। এখানে আমাদের ডিজাইনটা বসবে। কোন ডিজাইনটা? আমি যেটা আপনাদের দিয়েছিলাম। ডিজাইনটা কি ছিল? বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড। এখন এখান থেকে আমরা যে পেজটা নিতে চেয়েছিলাম, পেজটা হচ্ছে লগ ইন পেজ। সো চেক করি, আমরা যখন লগ ইন পেজটা নিতে চাচ্ছি, টু থ্রি যাই হোক, পুরনো একটা টেমপ্লেট, হ্যাঁ, বহুদিন আগে থেকে ইউজ হচ্ছে, প্রায় 1.5 বছর বা তার চেয়েও বেশি। কারিশমা আরো পুরনো, আরো 3-4 বছর আগেকার টেমপ্লেট এটা। আচ্ছা, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের লগ ইন পেজটা হওয়ার কথা, এই ডিজাইনটা আসার কথা। সো এই লগ ইন পেজটা আনার জন্য আমরা যেটা করব, এই কোডটাকে
এই কোডটাকে আমাদের কোথায় বসাতে হবে বলেন তো লগইন মাস্টারে তাহলে লগইন মাস্টার বললাম আমরা অ্যাডমিন লগইন বলবো এটাকে আমরা কপি করে আমাদের অ্যাডমিন মাস্টারে যে অ্যাডমিন লগইন পেজটাতে দিয়ে দিচ্ছি এবং এখানেও কি আমাদের রিসোর্স গুলো অ্যাড করতে হবে না যদি লোড দেই উইদাউট সিএসএস আমাদের লগইন পেজটা আসবে ঠিক আছে উইদাউট সিএসএস আমাদের লগইন পেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই কি না তো এখন আমরা যদি এখানে সিএসএস টা দিতে চাই কি করব এই টেমপ্লেট থেকে সিএসএস ফন্ট হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আশরাফ কি অবস্থা আমাদের কাগজপত্রের সো সিএসএস ফন্ট আর ইমেজ এটা কোথায় নিব আর জেএস এই টেমপ্লেটের সিএসএস ফন্ট ইমেজ আর জেএস কোথায় চলে যাবে পাবলিকের মধ্যে আমাকে একটু গাইড করেন আমি কিন্তু আপনাদের কাছ থেকে শিখছি ব্যাস্ট্রি htdocs ই-কমার্স পাবলিক দেন ফোল্ডার বানাবো তাই না কি নামে ফোল্ডার বানাবো অ্যাডমিন পাবলিকের মধ্যে অ্যাডমিন ফোল্ডার বানানোটা বোকামি রাইট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কারণ অনেক সময় পাবলিক লোড হয়ে যায় এবং পাবলিকের অ্যাডমিন মানে কি পাবলিকের পরে যখন ইউআরএল আমি যখনই তুলে দেবো লাইক অনেক সময় অনেকে যেটা করে থাকে মানে ডিসঅ্যাডভান্টেজ একটু বলছে যে অ্যাডমিনে যাওয়ার জন্য অ্যালাইসটা দিয়ে দেয় কি অ্যাডমিন রাইট অ্যাডমিন লিখলে গতদিনে আপনাদের হাবিব যখন শিখেছে সে কিন্তু অ্যাডমিন দিয়ে শিখেছে আমি একটু চেঞ্জ শেখাচ্ছি আমি বলছি অ্যাডমিন প্যানেল রাইট কন্ট্রাডিক্টরি যেন কোনো সিচুয়েশন ক্রিয়েট না করে তো অ্যাডমিন যখন নরমালি সাইটটা লঞ্চ করা হয় লাইভে তখন কিন্তু পাবলিক সামনে থাকে না আর শুরুতেই কিন্তু পাবলিক হিট হয় সো রাউটসে যাওয়ার আগে পাবলিক পরে সো আপনি যখনই এখানে অ্যাডমিন নামে একটা ফোল্ডার করবেন ডোমেনের পরে যখন অ্যাডমিন লিখবেন সরাসরি এই ফোল্ডারের ইমেজ ফাইলগুলো শো হয়ে যাবে আপনার ওই অ্যাডমিনের লগইন পেজটা আসবে না যদি আপনার ফোল্ডারের নামও অ্যাডমিন হয় কন্ট্রোলারের নামও কি হয় অ্যাডমিন বিষয়টা বুঝতে পেরেছেন এই কারণে এখানে অ্যাডমিনের অ্যাসেটের বিষয়টা পাবলিকের মধ্যে এমন নামে আপনি রাখবেন যে ধরনের কোনো ইউআরএল কখনো ক্রিয়েট হতে পারে না বা কেউ চিন্তা করছে না বা আপনি যখন আপনার কাস্টমারকে বলে দেবেন তখন এই নামটা আপনি উজ্জ্বল রাখতে বলবেন যে এই ধরনের কোনো নাম আপনি দেবেন না না ইউআরএল আর ফোল্ডারের নাম সেম হওয়া যাবে না কন্ট্রোলারের নাম এবং ফোল্ডারের নাম কখনোই সেম হবে না ওকে সো আমরা কি নামে রাখছি অ্যাডমিন অ্যাসেট সিএসএস ফন্ট ইমেজ আর জেএস এই ফাইলগুলো আমরা কিন্তু এখানে রাখলাম আপনার যে প্রবলেমটা এখন সলভ হবে দেখবেন আমি কিন্তু মানে যেহেতু আমি প্রথম দিন রিপ্লেস করেছি এবং এটা সাকসেসফুলি রিপ্লেস হয়েছে আজকেও বিশেষ করে ইমেজ জেএস এ আমি রিপ্লেস করব এবং সিএসএস ও হয়তো আমি রিপ্লেস করব সময়টা বাঁচানোর জন্য কারণ এখানে এই ফাইলটাতে প্রায় 35টা জায়গাতে জাভাস্ক্রিপ্ট আছে সো একে একে ধরে ধরে করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট রাইট বাট আমাদের পাথটা জানতে হবে সিএসএস এর ক্ষেত্রে আমি সিএসএস এর ক্ষেত্রে যেটা করব একটু খেয়াল করেন আমি সিএসএস এর ক্ষেত্রে কি করছি আমাদের কিন্তু ভালো করে বুঝে রিপ্লেসটা করতে হবে উলটপালট রিপ্লেস করলে কিন্তু কাজ হবে না তো বুঝে রিপ্লেস করার জন্য সিএসএস স্ল্যাশ কে আমি যেটা করব এডিট থেকে আমি যখন রিপ্লেসে যাব সিএসএস স্ল্যাশ যেখানে যেখানে পাবে সেখানে সেখানে সে প্রথমে দুইটা ব্র্যাকেট রাইট তারপরে কি করতে হবে অ্যাসেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপরে একটা সিঙ্গেল কোট তারপরে কি লিখবো পাবলিক স্ল্যাশ অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ ভেরি নাইস আমরা বুঝতে পেরেছি রাইট এইটা যখনই পাবো তখন কি আমরা সিএসএস গুলোকে জাস্ট এতটুকু দিয়ে রিপ্লেস করে দেবে কারণ এটা হচ্ছে আমাদের লেফট সাইডে কানেকশনের জন্য কোড রাইট আমরা তো জানি যে যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট কানেকশন দিব লারাভেলের কনসেপ্ট অনুযায়ী এই সিএসএস কে
পাবলিকের সিএসএস এর সাথে, তখন আমাদের সিনট্যাক্সটা ঠিক এভাবে লিখতে হবে। আমি রিপ্লেস অলে যাচ্ছি, একটু খেয়াল করেন রিপ্লেস কিন্তু হয়েছে, রাইট? পরের কাজটা কি, এই যে ডট সিএসএস কে এবার আমি রিপ্লেস করাবো, কারণ এর পাশে আমাকে বসাতে হবে সিঙ্গেল কোট ব্র্যাকেট ক্লোজ দুইটা সেকেন্ড ব্র্যাকেট, রাইট? এটা দিতে হবে। সো আমি কি দিয়ে খুঁজবো, কি দিয়ে রিপ্লেস করব? আমি খুঁজবো হচ্ছে ডট সিএসএস দিয়ে। তাহলে দেখেন সবগুলো পেছন দিক থেকে চিনে ফেলেছে, এবং আমি কিন্তু রিপ্লেস করছি এবং রিপ্লেস হচ্ছেও, সেটা বুঝতে পেরেছেন? সো এবার আমাকে যেটা করতে হবে যে ডট সিএসএস বেসিক্যালি রিপ্লেস হবে ডট সিএসএস সিঙ্গেল কোট একটা ব্র্যাকেট এবং দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কার্লি দিয়ে। সো রিপ্লেস অল বলছি, এবং 6টা জায়গাতে এটা সুন্দর করে রিপ্লেস হয়েছে। ওকে, সো আমি যদি এইবার চেক করি যে আমার এই ডিজাইনটা ঠিক আছে কিনা, ঠিক আছে। একটা ইমেজ আছে, মানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু খেয়াল করবেন, এই নিচের দিকেই একটু পরেই এই যে ফেভ আইকনের একটা ইমেজ আছে নিচে ব্যাকগ্রাউন্ডে, বডি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। সো এখানেও তাই আমাকে দিতে হবে না, কার্লি অ্যাসেট ইন্ডেক্স public slash admin underscore asset slash good. So এটা আমার URL পেয়ে গেছে। Let's check আমরা ডিজাইন ইমেজটা পাচ্ছি কিনা। আসছে, হ্যাঁ ওটা HTML এর এরর হয়েছে, cause HTML একটা জিনিস একটু খেয়াল করেন যে আনএক্সপেক্টেড ক্যারেক্টার্স এখানের ভেতরে এই যে কার্লি গুলো আসছে না, সেগুলোকে সিএসএস বুঝতে পারছে না। বাট এটা যখন সার্ভার সাইডে এটা এক্সিকিউট হয়ে যাবে, তখন কিন্তু এই কার্লি গুলো আর থাকবে না। এটা বুঝতে পেরেছেন? সার্ভার সাইডে এক্সিকিউট হলে কার্লি থাকবে না। সো সিএসএস পর্যন্ত আসতে আসতে এই কার্লি গুলো অমিট হয়ে যাবে, তখন কিন্তু সে নিজেই সিএসএস এ কোনো এরর পাবে না, এবং সিএসএস কিন্তু ঠিকই এক্সিকিউট হচ্ছে। এই কোডটুকু কিন্তু সার্ভার সাইড। সো ক্লায়েন্ট সাইড কখন এক্সিকিউট হয়, সার্ভার সাইডের আগে না পরে? সাইডের পরে, কারণ সার্ভার সাইডে যখন এই কোডটা এক্সিকিউট হবে তখন তো কার্লি রিমুভ হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর আমরা তো জানি যে সিএসএস এর মধ্যে কি পিএসপি এর কোড লেখা যায়, বাট আমি ব্লেড কিন্তু লিখতে পারি। যদিও এখন কারেন্টলি আমার সিনট্যাক্স এরর দেখাচ্ছে, বাট এটা যখন সার্ভার সাইডে পার্স হয়ে যাবে তখন কিন্তু আর কার্লি থাকছে না, অ্যাসেটের কথাটা থাকছে না, তখন কি থাকছে এখানে প্লেন টেক্সট। ক্লিয়ার? সিএসএস সহজেই তাকে চিনতে পারছেন। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছিল যে আমি যেটা করতে বলেছিলাম, এই লগ ইন পেজটাতে প্রেস করার পর আমরা একটা ড্যাশবোর্ড পেজ পাবো, রাইট? বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ল্যারাভেল এই জায়গাটাকে নিজেদের জন্য বেশ সিকিউর করে ফেলেছে। রিপিট করছি যে ল্যারাভেল এই জায়গাটাকে অনেক বেশি সিকিউর করেছে। সে তো যেটা করেছে বেসিক্যালি, যে মনে করেন যে কোনো একটা জায়গাকে যদি দুর্গ বলা হয়, যে দুর্গকে সুরক্ষিত করার জন্য অনেক পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। নর্মালি যেটা হয়ে থাকে যে সুরক্ষিত দুর্গ যেগুলোকে বলা হয়ে থাকে, যে ওখানে ঢোকার জন্য একটাই রাস্তা থাকে। দুর্গগুলোতে ঢোকার জন্য একটাই রাস্তা থাকে। তারপরেও যেটা করা হয় যে দুর্গটা এমন জায়গায়, এটা দুর্গম এলাকায় হয়ে থাকে বিশেষ করে। ক্লিয়ার? এবং যখন মনে করেন যে ওই দুর্গম এলাকা পাড়ি দিয়ে কেউ দুর্গ পর্যন্ত আসলো, দুর্গতে ঢুকতে চাচ্ছে, সেখানেও অবস্টাকল তৈরি করা হয়। কিভাবে? দুর্গর যে মেইন ফটকটা, এই ফটকটা কোনো একটা ব্রিজ পার হয়ে যেতে হয়। খেয়াল করবেন যত সিনেমা নাটক আপনারা দেখেন, যে মূল দরজাটা থাকে সেদিকে যাওয়ার আগে কি থাকে? একটা ব্রিজ থাকে পানির ওপর দিয়ে। হ্যালো হ্যালো
আগের অবস্থায় নেই। আমি যেটা বলছিলাম যে ওই দুর্গর কথা, তাই না? দুর্গটাকে সুরক্ষিত করার জন্য নর্মালি কি করা হয়, একটা গেট থাকে এবং ওই গেটটাকে কিন্তু একটা ব্রিজের উপরে রাখা হয়। আর ব্রিজটা কেন দেওয়া হয়, কারণ দুর্গের চারিপাশে মিনিমাম মিনিমাম 50 মিটারের খাল খনন করা থাকে। মিনিমাম 50 মিটারের একটা খাল খনন করা থাকে, যাতে ঘোড়া নিয়ে ঢুকে যেতে না পারে। ঘোড়া তো আর 50 মিটার লাফ দিতে পারবে না, যেটা বোঝা যাচ্ছে। আর যদি একেবারে বেগতিক অবস্থা দেখে তাহলে সেটা ওই ব্রিজটা বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। তখন হেলিকপ্টার ছিল না। আমি দুর্গের কথা বলছি, ওকে? তো আর যখন দেখে বেগতিক, তখন কিন্তু ওই ব্রিজের নিচ দিয়ে পালিয়ে যাওয়ার বা দুর্গ খুঁড়ে দুর্গের পেছন থেকে পালিয়ে যাওয়ারও সুড়ঙ্গ থাকে, রাইট? যেটা কোনো বন জঙ্গলে গিয়ে ওঠে। এটা বেসিক্যালি স্ট্র্যাটেজি। ফ্রেমওয়ার্ক নিজেকে সিকিউর করার জন্য কয়েকভাবে তারা সিকিউরিটি এনশিওর করেছে। ইউআরএল কে ব্লক করার সাথে সাথে একটা ওপেন স্পেস থাকে একটা প্রজেক্টে, সেটা হচ্ছে ফর্ম। রিসেন্ট যারা হ্যাকার তারা যে কাজগুলো করে থাকে, যেহেতু কোনো প্রকার স্ক্রিপ্ট রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ হয় না উইদাউট সিএমএস, রাইট? স্ক্রিপ্ট ইউজ করতে কিন্তু একেবারে নিষেধ করে দেওয়া হয়। যে আপনি অনলাইনে কোনো একটা স্ক্রিপ্ট পেয়েছেন, সেটা তো আপনি প্রফেশনাল প্রজেক্টে ইউজ করবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একেবারেই নিষেধ করে দেওয়া হয়। ওকে, যে স্ক্রিপ্ট ইউজ করা যাবেই না। এই কারণে যেটা করা হয় যে ওই যে ফ্রি স্ক্রিপ্ট গুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করানো হয় না, ওই স্ক্রিপ্ট গুলো দিয়ে হ্যাকাররা ভেতরে ঢুকে স্ক্রিপ্টের মধ্যে এমন কিছু ম্যালওয়্যার রেখে দেয়, যেভাবে ওই ম্যালওয়্যারের মাধ্যমে সে সরাসরি সাইটের কোড পর্যন্ত ঢুকে যেতে পারে ডিস্ট্রয় করার জন্য। যখন এই জায়গাগুলো অমিট করা হচ্ছে বা কোনোভাবেই সে ঢুকতে পারছে না ফ্রেমওয়ার্কের মধ্যে, তারা ট্রাই করে কি দিয়ে? ফর্ম দিয়ে বিভিন্ন ধরনের ফাইল আপলোড এবং বিভিন্ন ধরনের কোড অ্যাড করে তারা এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। আর ল্যারাভেল এই জায়গাতেও তারা হাত দিয়েছে। এই কারণে ফর্মের সিকিউরিটি তারা হ্যাভিলি দিয়েছে। ফর্মের সিকিউরিটির জন্য তারা CSRF বলে একটা টোকেন ইউজ করে। রিপিট করছি, টোকেনটার নাম কি? CSRF টোকেন তারা ইউজ করছে। ওই CSRF টোকেনটা বেসিক্যালি এমন যে এটা যদি ম্যাচ না করে ফ্রেমওয়ার্কের সাথে, CSRF টোকেনটা যদি ম্যাচ না করে, তখন এই ফর্মের ডাটা সে সাবমিট করতেই দেবে না। আর CSRF টোকেন ম্যাচ করে ফর্ম থেকে যদি কোনো ডাটা সার্ভারের দিকে যেতে হয়, ওইটা ভ্যালিডিটি চেক করে তারা কিন্তু ডাটাগুলো নিয়ে থাকে। তো এই সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য ফ্রেমওয়ার্ক ল্যারাভেল HTML এর একটা ভেন্ডর ইউজ করে। আপনারা সেটা হয়তো দেখেছেন, ল্যারাভেল কালেকটিভ, তাই না? গতদিন যখন দেখানো হয়েছে, ল্যারাভেল কালেকটিভের একটা ওয়েবসাইট আছে। আমি যদি গুগলে যাই, গুগল থেকে আমি যদি বলি যে ল্যারাভেল 5.3 HTML forms, ল্যারাভেল কালেকটিভে আমাকে নিয়ে যাচ্ছে। ফর্মস অ্যান্ড HTML ল্যারাভেল কালেকটিভ, এটা ওই 5.3 HTML এ। একটু খেয়াল করেন, ল্যারাভেল কালেকটিভে গিয়ে ডক্স এর মধ্যে গিয়ে আপনি যদি 5.3 তে যান এবং ফর্মস অ্যান্ড HTML এ আসেন, সেক্ষেত্রে ইনস্টলেশন গাইডটা এখানে সুন্দর করে দেওয়া আছে। এই কমান্ডটা লিখতে হবে আমাদের, কম্পোজার রিকোয়ার। এই কমান্ডটা একটু খেয়াল করেন, begin by installing the package through composer, run the following from the terminal, রাইট? এই কমান্ডটা আপনাদের টার্মিনালে দিতে হবে। শেখানো হয়েছে না গতদিন? করাও হয়েছে। তারপরে টার্মিনালে দেওয়ার পর প্রোভাইডার সেগমেন্টে এই লাইনটা এবং অ্যালাইজ সেগমেন্টে এই লাইনটা আপনাকে যুক্ত করতে হবে। দেন আপনি ফর্ম সাবমিট করতে পারবেন। আমি যখনই আমার ভেন্ডর ইনস্টল করি নাই, তারপরে যদি আমি ফর্মকে হিট করি, একটু খেয়াল করবেন, ফর্ম হিট করলেই আমি চলে যাব কোথায়? সরি, the page you are looking for could not be found, right? So এরর আসে,
আমি যদি কোনো একটা ভ্যালিড পেজও দেই, মনে করেন আমি এখানে একটা ভ্যালিড পেজ দিচ্ছি ফর্মের মধ্যে, অ্যাকশনে ইন্ডেক্স নামে নেই, ঠিক আছে। আমি যদি কোনো ইউআরএল সেট করতে চাই, ইউআরএল গুলো কিভাবে আসে? এভাবে আসে না? স্কোপ টু ইউজ হয়েছে এর আগে? হ্যাঁ, করেছি না? ওই যে প্রোডাক্ট ডিটেলসে যাওয়ার সময় এখান থেকে যদি আমি বলি যে ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডের কথা কিন্তু এখানে লিখেছি, তার মানে এটাকে আমাকে কোথায় নিতে হবে? রাউটসে। ফর্ম থেকে আসলে অবশ্যই সেটা কি হবে? গেটের পরিবর্তে পোস্ট, এটা ম্যান্ডেটরি। আর এখান থেকে অ্যাডমিন প্যানেলের জায়গায় আমাকে লিখতে হবে কি? ড্যাশবোর্ড। তাহলে অ্যাডমিন কন্ট্রোলারের আমি যদি ড্যাশবোর্ড ফাংশনে যাই, ওকে, অ্যাডমিন কন্ট্রোলারের আমি যদি ড্যাশবোর্ড ফাংশনে যাই, পাবলিক ফাংশন ড্যাশবোর্ড, পাবলিক ফাংশন ড্যাশবোর্ড। তো এখান থেকে আমি বেসিক্যালি জাস্ট যদি এই পর্যন্ত আমি আসতে পারি, আমি যদি দেখাতে পারি যে না আমি ড্যাশবোর্ডে আছি, ইন ড্যাশবোর্ড, একটু খেয়াল করেন আমি আছি কোথায়? ইন ড্যাশবোর্ডে। তো সেই ক্ষেত্রে আমি যদি ফর্মে সাবমিট করি, এখানে তো চলে আসার কথা, রাইট? এখানে কিন্তু চলে আসার কথা। তো আমি হিট করি, না ইন্ডেক্সে আছে, একটু লোড করে নিতে হবে পেজটাকে। লোড করলাম, ড্যাশবোর্ডে দেখাতে সে কি বলছে? টোকেন মিসম্যাচ এক্সেপশন ইন ভেরিফাই সিএসআরএফ টোকেন, রাইট? সে কিন্তু এই সিএসআরএফ টোকেনটা পাচ্ছে না। ওকে, সিএসআরএফ টোকেনটা পাচ্ছে না। তো আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের ওই এইচটিএমএল এর যে লাইব্রেরিটা, সেটা কিন্তু ইনস্টল দিতে হবে। সো এইচটিএমএল লাইব্রেরিটা ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কমান্ড লাইন দেখব। এই যে এখান থেকে কমান্ড লাইন ল্যারাভেল কালেকটিভ থেকে আমি কমান্ড লাইন নিব। কমান্ড লাইন নিয়ে কম্পোজার রিকোয়ার ল্যারাভেল কালেকটিভ এইচটিএমএল, এই কমান্ডটা যদি আমরা টার্মিনাল থেকে এখানে চালাই, composer require laravel collective /html, composer json has been updated first, right? তারপরে loading composer repositories with package information, updating dependencies including required dev, right? So dependencies গুলো সে কিন্তু আপডেট করে নিচ্ছে।
আচ্ছা হয়ে গেছে না আমাদের এটা লোড হয়ে গেছে PHP artisan optimize generalized optimization class loader the compiled class file has been removed so আমার লাইব্রেরিটা লোড হয়েছে লাইব্রেরিটাকে ওয়ার্কিং করতে হলে আমাকে কি করতে হবে প্রোভাইডার সেগমেন্টে এই লাইনটা আমাদের কোডে প্রোভাইডার কোথায় পাবো আমাকে একজন বলবে হিমেল বলবে যে আমি কোথায় কোডটা অ্যাড করব যে প্রোভাইডারে কোড অ্যাড করতে হবে এলআইসি কোড অ্যাড করতে হবে কালকে ছিলেন না বুঝেন নাই খেয়াল নাই তুনচুঙ্গা ইউসুফ কোথায় অ্যাড করব এক জায়গায় বলেন কনফিগের মধ্যে তো অনেক ফাইল app.php তে দুইটা পার্ট আছে একটা হচ্ছে অ্যালাইস আর একটা হচ্ছে এই যে প্রোভাইডার হ্যাঁ এই যে প্রোভাইডার অ্যারেতে এটা প্রোভাইডার অ্যারে বলা হয় প্রোভাইডার অ্যারেতে অনেকগুলো ক্লাস দেওয়া আছে আমরা ওখান থেকে যে লাইনটা কপি করলাম এখানে এনে পেস্ট করে দেব রাইট এটাকে আমি বলছি প্রোভাইডার সেগমেন্ট এটাকে অ্যাড করব আর অ্যালাইস সেগমেন্টটা নিচে আছে অ্যালাইস সেগমেন্টটাতে অ্যাড করতে হবে সো অ্যালাইস সেগমেন্টটা তো আমি কোড অ্যাড করছি যুক্ত করছি ফর্ম আর HTML এখানে আমি দিয়ে দিলাম ওকে নাইস এরপরে আমাকে যেটা বলছে যে যদি আপনি ফর্ম ইউজ করতে চান ফর্মের ওপেনিং এবং ক্লোজিং এর এই টেকনিকটা ইউজ করতে হবে কার্লি দুটো এক্সক্লেমেটরি দেন ফর্ম দেন ওপেন এটা ফাংশন হ্যাঁ এটা ওপেন মানে ফর্মের আমরা ট্যাগ দেই না অ্যাকশন দেই মেথড দেই এটা এই স্টাইলে আমরা দিব এটা বেসিক্যালি পার্টস হয়ে ওই HTML এর ফর্ম স্টাইলেই চলে আসবে আর এটা হচ্ছে তার ক্লোজিং আচ্ছা সো আমি ওপেনিং ট্যাগটা নিয়ে নেই তাহলে আমাদের যে ফর্মটা আছে এই ফর্ম থেকে একটু খেয়াল করেন এই ফর্ম থেকে আমরা প্রথমে ইউআরএলটা কি বলবো কোটেশন স্ল্যাশ ড্যাশবোর্ড তারপরে আবার পোর্ট মেথড অবজেক্ট সিঙ্গেল কোট এখানে আসবে কি পোস্ট মেথডটা কি আমার পোস্ট ইউআরএল দিলাম মেথড দিলাম আর এখান থেকে নিয়ে আমাদের যেটা করতে হবে আমার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটা আমরা পুট করে দিব ফর্মটাকে ক্লোজ করলাম এখন আমরা যদি এই পেজটাকে লোড দেই এই পেজটার আমি সোর্স দেখি ফর্ম থেকে যখন আমি আসি একটু খেয়াল করি যে আমাদের ফর্মের মধ্যে কি বসেছে ফর্মের মধ্যে মেথড বসেছে কি পোস্ট অ্যাকশনের মধ্যে আমার ইউআরএলটা বসে গেছে খেয়াল করেছেন তারপরে অ্যাকসেপ্ট ক্যারেক্টার UTF-8 ভেতরে একটা ইনপুট ট্যাগ বসেছে যার নেম হচ্ছে আন্ডারস্কোর টোকেন টাইপটা কি হিডেন আর ভ্যালু হচ্ছে একটা এনক্রিপ্টেড ডেটা এটাই বেসিক্যালি CSRF টোকেন হ্যাঁ ক্রিয়েট করার সময় CSRF টোকেন এইটা যদি আপনি ফর্ম সাবমিট না করে সামহাউ ফর্মের ভেতরে ঢুকতে চান তাহলে এটা কখনোই আপনাকে সামনে আগাতে দেবে না ফর্ম সাবমিট করে আসলে ইটস ওকে আর ফর্ম সাবমিট করে না এসে যদি অন্য কোনো ভাবে ফ্রেমওয়ার্কের ভেতরে ঢোকার চেষ্টা করেন থ্রু ফর্ম তখন এই টোকেনটা ম্যাচ করবে না এবং আপনাকে ভেতরেই যেতে দেবে না ক্লিয়ার নাইস এখন হ্যাঁ ভিডিও চলছে
এখন যদি আমরা ফর্মে সাবমিট করি, ওই যে তখন ভুল দেখাচ্ছিল না CSRF টোকেন মিসম্যাচ, এখন আর মিসম্যাচ হবে না, রাউটসে চলে যাবে, রাউটস আমাকে কন্ট্রোলারে পাঠিয়ে দেবে। তো আমরা যদি একটু চেক করে দেখি, আমরা যদি এই লগইনে এবার প্রেস করি, CSRF টোকেনের এররটা নেই, আমাকে কি দেখাচ্ছে? ইন ড্যাশবোর্ড। তার মানে আমি রাউটস থেকে কন্ট্রোলারে গিয়েছি। এখন কন্ট্রোলার থেকে যদি আমি একটা পেজকে লোড করে দেই, আমার ড্যাশবোর্ড পেজটা, তাহলে তো আমার ড্যাশবোর্ড চলে আসে। এর পরের অ্যাকশন কি হবে? ডেটাবেজের থ্রুতে কানেকশনটা এস্টাবলিশ করা। ওকে, আমরা আমাদের যে ডিজাইনটা আছে, এই যে ইন্ডেক্সের যে ডিজাইন, এই ডিজাইনটা আমরা নিয়ে নিব। ইন্ডেক্সের যে যাবতীয় কোড আছে, সেই যাবতীয় কোডগুলো আমাদের এখন নিতে হবে। আমি সব কপি করছি, আমাদের ইন্ডেক্সের কোডগুলো কপি করে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে রিসোর্সে ভিউ অ্যাডমিনের মধ্যে নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি, admin underscore master dot blade dot php, দেন সেখানে সব কোডগুলো পেস্ট করে দিচ্ছি। রাইট, আমার টার্গেটটা কি? আমি যখনই আমার অ্যাডমিন কন্ট্রোলার থেকে এখান থেকে ড্যাশবোর্ড লোড করেছি, এই ড্যাশবোর্ডের লোডিংটা তুলে দিয়ে আমি এখান থেকে রিটার্ন করব একটা ভিউ। রিটার্ন ভিউটা হচ্ছে admin dot admin underscore master। এখন আমি যদি আমার লগইন পেজটাতে প্রেস করি, একটু খেয়াল করেন, তাহলে আমার ওই ড্যাশবোর্ড পেজ আসার কথা, এসেছে উইদাউট সিএসএস অ্যান্ড ইমেজ, তাই না? উইদাউট সিএসএস, ইমেজ অ্যান্ড জেএস। এখানে কি করতে হবে? আমাকে সবকিছু রিপ্লেস করতে হবে। সো আমাকে যে পাথগুলো আছে সেগুলো যদি আমি দেখাতে চাই, এই একই পদ্ধতিতে সিএসএস এর রিপ্লেস আমরা যেভাবে করেছিলাম, এডিট রিপ্লেস, তাই না? আগে আমি ডট সিএসএস কে যদি রিপ্লেস করি, বেটার আগে ডট সিএসএস কে রিপ্লেস করা, তাই না? যেহেতু এখানে আছেই, ডট সিএসএস কে রিপ্লেস সলভ করছি, আর তারপরে করছি সিএসএস স্ল্যাশ কে। সিএসএস স্ল্যাশ কে কি দিয়ে রিপ্লেস করব? দুইটা ব্র্যাকেট, তারপরে অ্যাসেট, ব্র্যাকেট, সিঙ্গেল কোট, পাবলিক স্ল্যাশ admin underscore asset slash css slash replace all। আমার css গুলো পাওয়ার কথা। css গুলো পেয়েছে। এবার ইমেজ গুলো, ইমেজ আর js। সো js গুলো পাওয়ার জন্য আমার যেখানে যেখানে js আছে সেই জায়গাগুলোতে js রিপ্লেস করার চেষ্টা করছি। js দিয়ে কি করে দিলাম? রিপ্লেস। একটু খেয়াল করেন, 30 এর জায়গাতে js রিপ্লেস হয়েছে। আচ্ছা, এরপরে হয়তো ইমেজ আছে, তাই না? img আছে না? এই জায়গাগুলোতে আমি img দিয়ে রিপ্লেস করে দিব। বুঝছে? img স্ল্যাশ দিয়ে রিপ্লেস হলো। এবার উল্টো রিপ্লেসমেন্ট। তো আমি যদি ডট জেপিজি বলি, ডট জেপিজি কে আমাকে রিপ্লেস করতে হবে এইটা দিয়ে, ডট জেপিজি কোড ব্র্যাকেট রিপ্লেস, তাই না? 9 জায়গায় রিপ্লেস হয়েছে। তারপরে ডট পিএনজি, সো ডট পিএনজি কেও আমি রিপ্লেস সেরে নিচ্ছি, তাই না? এটাকেও আমি রিপ্লেস করে নিচ্ছি, কাজ করছে। এরপরে আমাকে রিপ্লেস করতে হবে ডট জেএস কে। সো এখানেও আমি
ডট জেএস কে আমি রিপ্লেস করে নিচ্ছি। রিপ্লেস হয়েছে না? ভুল আছে কি কোনো? কোনো কিছু ভুল হয়েছে? হলুদ আসে নাই কেন? হ্যাঁ, পাবলিক তো কোড আছে। গেলাম। মানে গন্ডগোল করে ফেললাম নাকি? এখন পর্যন্ত তো ঠিকই আছে। নরমালি এই জায়গাগুলো কি হলুদ হয়ে যায় না? এই যে এখানে তো হলুদ হয়ে আছে। এখানে দুইটাতে মানে সিঙ্গেল কোড দিয়ে শুরু আছে স্যার, মানে সোর্সটা, মানে এখানে যে পেজগুলো লিংক দেওয়া আছে স্যার দুইটাতে মানে সিঙ্গেল কোড দিয়ে শুরু করা হয়। কোথায় কোথায়? হ্যালো হ্যালো, এটা কততম লাইনে? কত কোন কোন পেজটাতে? হুম, তাহলে তো ঠিক হচ্ছে না। আচ্ছা, দেখি এটা ওয়ার্ক করে কিনা, ডিজাইনটা ঠিকঠাক মতো আসে কিনা, তারপরে না হয় আপনারা ঠিক করে নিয়ে আসবেন। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড, পাবলিক। সেম প্রবলেমটা আমার হয়েছে। দেখে কি স্যার জাস্ট আবার বলে বলো। আচ্ছা, তাহলে রিপ্লেসমেন্টটা আবারও যাচ্ছি। সিএসএস টা রিপ্লেস হলো, এটা সিএসএস। তারপরে হচ্ছে জেএস হয়েছে, রাইট? এবার জেএস কে আমরা রিপ্লেস করব রিপ্লেস অল দিয়ে। এবার তো ঠিক আছে, কালার ঠিক আছে না? লেটস চেক। আসছে, কিন্তু ইমেজ গুলো তো হয় না। বুঝতে পেরেছেন? ইমেজ গুলোতেই হয়তো কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, ইমেজ গুলো হয় না, ইমেজ গুলো বসাতে হবে। বাট আমরা আমাদের মূল টাস্কটার দিকে একটু ফোকাস করি এখন, যেহেতু আমাদের ডিজাইনটা এসেছে, ইমেজটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, দেখছি ইমেজের অবস্থাটা। আজকে একটু তাড়াতাড়ি ছাড়বো, হ্যাঁ, 12টা 12:15।
সকলে খাবে এটা আমাদের মধ্যে বিস্কুট নিয়ে আসবেন সাথে, বিস্কুট খাবেন, 1 প্যাকেট এনার্জি বিস্কুট খেলেই হবে। এনার্জি হবে দেরি করে আসা হয় খাওয়া করে এখন দেখেন, এখন হচ্ছে এটা তো গেল এক, যে আমি জাস্ট ফর্মে হিট করছি, অ্যাকশনে যাচ্ছি, অ্যাকশনে দিয়ে দিয়েছি, চলে আসছে। এটা কি অথেন্টিকেশন হলো? এরকম কি লগইন অথেন্টিকেশন হয় কখনো? রাইট, ভেরিফাই করতে হয় ডেটাবেস। হ্যাঁ, ডেটাবেস ভেরিফাইড হলেই না আপনি অথেন্টিকেটেড হচ্ছেন, আপনি একটা সিকিউর প্যানেল তৈরি করছেন। বেসিক্যালি এটা করার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাবেসের কাজ। যারা আসে না তাদেরকে নিয়ে আমরা কি করব এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। লোকাল হোস্ট পিএসপি মাইঅ্যাডমিন, এখানে এসে লোকাল হোস্ট পিএসপি মাইঅ্যাডমিন থেকে যখন আমরা আলোচনাটা এগিয়ে নিচ্ছি সামনের দিকে, আমাদের একটা ডেটাবেস টেবিল তৈরি করার আগে তৈরি করতে হবে কি একটা ডেটাবেস, এবং সেটাকে কানেক্ট করতে হবে আমাদের প্রজেক্টের সাথে, রাইট? সো আমরা একটা ডেটাবেস বানিয়ে নিচ্ছি। ডেটাবেসটা হচ্ছে টিটি এলআইসিটি, হ্যাঁ দেয়া যায়, ডিবি আন্ডারস্কোর টিটি এলআইসিটি, দেন পিএসপি ব্যাচ 03 ই-কমার্স। এই নামটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। কোলেশনটা কি হবে? UTF-8 General CI। ডেটাবেস ক্রিয়েট হয়েছে। নাও এই ডেটাবেসটা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে। যারা আজকে আসে নাই তাদেরকে যদি এটা বলে দিতে বলে তাহলে ওদের একটা করে সিঙ্গারা খাওয়াতে হবে। ভিডিওতে এটা দেখাবো না, না দেখাই না হলে ওরা বিপদে পড়বে, আপনাদের বিপদ হবে। ডেটাবেসের কানেকশন দুইটা জায়গা থেকে হয়ে থাকে, এক হচ্ছে ইএনভি থেকে অথবা কনফিগের ডেটাবেস থেকে। মানে দুইটা জায়গা থেকে হতে পারে বলা হয়, হ্যাঁ দুইটা জায়গা থেকে হতে পারে। এক হচ্ছে, রিপিট করছি, এক হচ্ছে ইএনভি, দুই হচ্ছে কনফিগের ডেটাবেস। তো কখন ইএনভি কখন কনফিগের ডেটাবেস? আপনারা যে স্টেজে আছেন নেক্সট কাপল অফ ইয়ার্স হয়তো ইএনভি থেকেই করবেন, রাইট? যখন ল্যারাভেল দিয়ে বড় কোনো প্রজেক্ট করা হয়, কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বড় রকমের ইআরপি সিস্টেম, তখন একটা ডেটাবেস একটা প্রজেক্টে থাকে না। প্রজেক্টের সিকিউরিটির জন্য একাধিক ডেটাবেস সার্ভার ইউজ করা হয়ে থাকে। তো বলতে পারেন একাধিক ডেটাবেস ইউজ করলে তো এটা স্লো হয়ে যাবে। না, একাধিক ডেটাবেস যখন ইউজ হয় তখন মূলত ঠিক এরকম, মনে করেন যে আমি যখন ডাটা দিচ্ছি 4-5 জনের কাছে ডাটা দিচ্ছি, বা 2 জনের কাছেই ডাটা দিচ্ছি, দেন দুইটা সার্ভারে দুইটা ডেটাবেস আছে, একটা ওরাকলে একটা মাইস্কুয়েলে। একটা ডেটা লস হলে আরেকটা তো হবে না, একসাথে তো দুইটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই না? যদি হয়ে যায় সেটা ব্যাড লাক আর কি, এছাড়া আর কিছু না। তো আমি যখন ডাটা রাখবো, ডাটা রাখতে কিন্তু সময় খুব কম লাগে, ডাটা তুলতেই সবচেয়ে বেশি সময় লেগে থাকে। তো ডাটা যখন আমি সার্ভার পর্যন্ত পৌঁছে দিয়েছি, সে রাখবা তার দায়িত্ব, রাইট? তো বেসিক্যালি যখন ডাটা রাখা হয় দুইটা সার্ভারেই ডাটা রাখা হয়, আর যখন ডাটা তোলা হয় তখন একটা জায়গা থেকে ডাটা তোলা হয়। নর্মালি ডাটা তোলার জন্য ইউজ করা হয় মাইস্কুয়েল। হ্যাঁ, কারণ ইচ এন্ড এভরি অ্যাকশনই যাচ্ছে কোথায়? দুইটাতেই। কারণ আপনি ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলেট, মানে সিলেক্টটা শুধু হচ্ছে কোথা থেকে? একটা
সিঙ্গেল ডেটাবেস থেকে, কারণ সবগুলো ডেটাবেস কি আইডেন্টিক্যাল, যে কোনো একটা থেকে তুললেই হয়, আর যে সবচেয়ে আগে দিতে পারবে তার কাছ থেকে তোলাটাই ভালো, রাইট? তোলা হয় তখন মাইস্কুয়েল থেকে, বাট রাখা হয় মনে করেন সবার কাছে, 4 জনের কাছে আমি রেখেছি। ক্লিয়ার? তো ওই কেসগুলোতে এই কনফিগার ডেটাবেস ইউজ করা হয়। তো সিঙ্গেল ডেটাবেসের সাথে কানেকশনের জন্য ইএনভি ফাইলে একটু খেয়াল করেন। ইএনভি ফাইলে লাইন নাম্বার 14 থেকে এখানে কোথায় কিন্তু মেইল কিন্তু কাদের ইএনভি বের করেছে আমি? হ্যাঁ, এলআইসিটি ব্যাচ 3 আমি এক জায়গায় কেটে দিয়েছিলাম, তাই না? যে এই জায়গাটাই যদি আমরা না করি, কোথায় করব? আমাদের প্রাথমিকভাবে করতে হবে এখানে। সো ওই জায়গাটা আমি ফেরত নিয়ে আসি। আদারওয়াইজ আমাদের করতে হবে কোথায়? কনফিগার ডেটাবেসে। কনফিগার মধ্যেই ডেটাবেস বলে একটা জায়গা আছে, ডেটাবেসের মধ্যে গিয়ে আমাদের ডেটাবেসের কানেকশনটা দিয়ে দিতে হয়। এই যে আমাদের এখানে ডিফল্টে মাইস্কুয়েল দেওয়া আছে, আমরা এখানে আমাদের ডেটাবেস নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিব, তাহলে সে কানেক্ট করে ফেলবে। বাট বেটার কোথায়? বেটার হচ্ছে .env ফলো করাটা। আমি .env ফলো করছি। এখান থেকে env-র ওই কোডটুকু নিয়ে আসি, এই অংশটুকু। env-তে আমরা 7 থেকে লাইন দুটো অ্যাড করে নিলাম। এখানে আমরা ইউজ করব কি? db tt lict php batch 03 e-commerce, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। যদি এখানে দেই, আর আমার ডেটাবেসের এখানে দেওয়ার কোনো দরকার নেই, ওখানেই কানেকশন পেয়ে যাবে। আর যদি ওখান থেকে এটা রিমুভ করে দেই, আমি এনভি থেকে যদি এই অংশটুকু রিমুভ করে দেই, তাহলে আমার ডেটাবেসে গিয়ে লাইন নাম্বার 59-এ ডেটাবেসের নাম, 60-তে ডেটাবেসের ইউজার নেম, আর 61-এ ডেটাবেসের পাসওয়ার্ডের নাম দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, দুই জায়গায় দিলে ইএনভিটা ইউজ হবে ফার্স্ট। যদি ইএনভিতে না পাই, দেন এখানে আসবে। এটা বুঝতে পেরেছেন? তো আমার কানেকশনটা এখন যদি আমি আমার সাইটটাকে লোড করে দেখি এবং কোনো প্রকারের এরর না আসে, তার মানে আমার প্রজেক্টে ডেটাবেসের কানেকশন রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার ডেটাবেসের একটা টেবিল তৈরি করব। আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেবিল তৈরি করতে চাচ্ছি। আমার প্রজেক্টে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেবিল তৈরি করতে চাচ্ছি, যে টেবিলগুলোতে টেবিলের ফিল্ড থাকবে লাইক অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিনের পাসওয়ার্ড। ঠিক আছে? আবার অ্যাডমিনের অ্যাক্সেস লেভেলও আমি রাখতে পারি, 5টা ফিল্ড। বাট ল্যারাভেলে ডেটাবেসের টেবিল তৈরি করা, টেবিল মেইনটেইন করাটার জন্য মাইগ্রেশন বলে একটা সিস্টেম আছে, সেটা ফলো করা হয়। যে আপনি সরাসরি বা ম্যানুয়ালি মাইস্কুয়েল উইজার্ড ইউজ না করে ল্যারাভেল মাইগ্রেশনটা ইউজ করেন, যাতে আপনার ডেটাবেসের যে ডকুমেন্টেশনটা বা ডেটাবেসের যে টেবিলগুলো, টেবিলের কলামগুলো সব একটা ইউনিফর্ম অবস্থায় একটা কোডের মধ্যে থেকে যায়। এবং কোড আকারে যদি আমরা টেবিলগুলো বানিয়ে রাখি, সবার কাছে সেটা খুব সহজে থাকছে, এবং একটা ছোট্ট কমান্ড চালিয়ে সেটা খুব রাতারাতেই আমাদের ডেটাবেস সেটাকে ম্যানিপুলেট করে দেওয়া সম্ভব হচ্ছে। ওকে, তো ডেটাবেসের টেবিল তৈরি করার জন্য কমান্ড লাইন এখন আমরা ইউজ করতে শিখবো, যে কিভাবে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করতে পারি। মাইগ্রেশন ফাইলে ফিল্ড কলামগুলো দেওয়ার পর কিভাবে আমরা মাইগ্রেশন চালিয়ে ডেটাবেসের টেবিল তৈরি করতে পারি, সে বিষয়গুলো এখন আমরা দেখার চেষ্টা করি। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমি গতদিন আপনাদের বলেছিলাম যে laravel.com এর সাথে খুব ভালো একটা সাক্ষ্য তৈরি করতে হবে আমাদের, রাইট? laravel.com ডকুমেন্টেশনে যাচ্ছি। ডেটাবেস সেগমেন্টে আপনারা যাবেন, মাইগ্রেশনস পার্টটাতে যাবেন,
মাইগ্রেশন ফাইল নরমালি তৈরি করার জন্য বেশ কিছু কমান্ড আছে, বাট তার মধ্যে এই কমান্ডটা কমপ্লিট কমান্ড, যে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন লাইক আমি যদি বলি যে লাইক ক্রিয়েট অ্যাডমিন টেবিল, টিবিএল অ্যাডমিন টেবিল, দেন হাইফেন হাইফেন ক্রিয়েট বলে আমাকে টেবিলের নামটা বলে দিতে হবে আর কি। ওকে, জাস্ট a minute. হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন, আমি থাকবো 5টার পরে থাকবো, আমি 8টা 8:30 পর্যন্ত থাকবো। ও ঠিক আছে, ওকে, ওয়েলকাম আসসালাম। না আমি দেখার সময় পাইনি, আমি দেখে নিব। ওকে ওকে ঠিক আছে। তো আমরা কমান্ডটা একটু দেখার চেষ্টা করি। কমান্ডটা যদি চালাই একটু খেয়াল করেন, টার্মিনালে গিয়ে আমি কমান্ডটা দিচ্ছি PSP artisan make migration create table, রাইট? আমাদের যে টেবিলটা, টেবিলের নাম হবে TBL admin। ওকে, সবাই একটু ভালো মতো বোঝেন, PSP artisan make migration create table, create basically TBL admin table, তারপরে হাইফেন হাইফেন create equal, এখানেও আমাদের টেবিলের নামটা দিতে হবে। এটাই হবে আমাদের টেবিলের নাম, ডেটাবেজে যে টেবিলটা আমরা দিতে চাচ্ছি TBL_admin। এখান থেকে হিট করলে কিন্তু ডেটাবেজে গিয়ে টেবিল তৈরি হবে না, ল্যারাভেলের মধ্যে এই নামে একটা ফাইল জেনারেট হবে। এই যে নামটা দেখতে পাচ্ছেন না, যেটা আমি অ্যাকচুয়ালি এখান থেকে নিচ্ছি, এই যে ক্রিয়েট TBL_admin_table, তার নামের সামনে এখনকার সময় বসে যাবে, মানে ডেট অ্যান্ড টাইম সাথে এইটুকু বসে একটা ফাইল জেনারেট হবে, আর ফাইলের ভেতরে কিছু ফাংশন জেনারেট হয়ে যাবে, রাইট? টেবিল কিভাবে তৈরি হবে, টেবিল কিভাবে ড্রপ হবে, সে ধরনের কিছু কোড এখন জেনারেট হবে। অ্যাড ভোটস কোথায়? আমরা কপি করেছি সেকেন্ডটা, একটু খেয়াল করেন, তৃতীয়টা না, সেকেন্ডটা। PSP artisan make migration create user table hyphen hyphen equal hyphen hyphen create equal users। হ্যাঁ, এই কমান্ডটাই কমপ্লিট। এটা একটু ভেরিয়েশনস আছে, আমি এটাতে যাচ্ছি না, দ্বিতীয়টাই আপনারা ইউজ করবেন। হ্যাঁ, ওখানেও কিছু গ্যাপ আছে, সবকিছু আসে না। তো কমান্ডটা যদি আমরা চালাই, একটু খেয়াল করেন, আমি যখন কমান্ডটা রান করাচ্ছি, ক্রিয়েটেড মাইগ্রেশন 2017-0118, আজকের ডেট, সম্ভবত আজকের ডেট 18, আজকে 19 হওয়ার কথা না? হ্যাঁ, আমার কম্পিউটারে 18 আছে, এই জন্য কম্পিউটারেরটা নিয়েছে। তারপরে ক্রিয়েট টেবিল অ্যাডমিন টেবিল, এরকম একটা ফাইল জেনারেট হয়েছে। এই ফাইলটা কোথায় গিয়ে জেনারেট হয়েছে সেটা একটু আমরা দেখে নেই। এই ফাইলটা বেসিক্যালি জেনারেট হয় প্রজেক্টের ভেতরে, ডেটাবেজের ভেতরে মাইগ্রেশন বলে একটা ফাইল আছে। প্রজেক্টের ভেতরে, ডেটাবেজের ভেতরে মাইগ্রেশনস ফোল্ডারে, এটা তো 6 এর, আমাদেরটা দেখি। প্রজেক্টের ভেতরে, ডেটাবেজের মধ্যে, মাইগ্রেশনের মধ্যে 3টা ফাইল আছে, রাইট? এই 2টা ফাইল আগে থেকেই থাকে ল্যারাভেলে, বাই ডিফল্ট এই 2টা ফাইল থাকে, কারণ ল্যারাভেল অথেন্টিকেশন নিয়ে আমরা যখন কথা বলবো তখন দেখবেন যে এই 2টা টেবিল সেখানে ইউজ হচ্ছে। যে ল্যারাভেলের কিন্তু একটা অথ ক্লাস আছে, ডিফল্ট একটা
অথ ক্লাস আছে, সেই অথ ক্লাসটা এটা ফ্রন্ট এন্ডের জন্য নর্মালি ইউজ করা হয়ে থাকে। আমরা কিন্তু এখনো ফ্রন্ট এন্ডের অথেন্টিকেশন, আমরা আগে অ্যাডমিন অথেন্টিকেশন তৈরি করব, তারপরে না ফ্রন্ট এন্ডের। বোঝা যাচ্ছে? যখন লাইক ই কমার্সে ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করবে তখন ফ্রন্ট এন্ড অথেন্টিকেশন হবে। তার আগে যখন অ্যাডমিন অথেন্টিকেশনটা করছি তখন আমরা নিজেরাই ম্যানুয়ালি সেটাকে তৈরি করে নিচ্ছি। সো এখানে একটা পাসওয়ার্ড টেবিল আছে আর এখানে একটা ইউজার টেবিল আছে। এই দুইটা টেবিল কিন্তু অটোমেটিক মাইগ্রেশন ফাইল আকারে তৈরি করা আছে, রাইট? আর আমরা যেটা তৈরি করেছি ক্রিয়েট টিবিএল অ্যাডমিন টেবিল। তো আমরা যদি ইউজার টেবিলটা একটু দেখি, একটু চেক করেন, এর ভেতরে প্রচুর কোড দেখা যাচ্ছে। কোডের ভেতরে টেবিলের নাম ইউজার বলা হচ্ছে, এখানে বেশ কিছু ফাংশনালিটিস দেওয়া আছে। ওকে, বেশ কিছু ফাংশনালিটিস দেওয়া আছে, মানে কমান্ড আর কি। হ্যাঁ, PHP artisan make colon migration create underscore table underscore admin underscore table, তারপরে হাইপেন হাইপেন create equal tbl underscore admin। এটাই আমাদের টেবিলের নাম, আর এই নামটাই এইগুলোর মাঝখানে দেওয়া আছে, রাইট? এটাই হচ্ছে আমাদের টেবিল নেম। একটু বুদ্ধি করে ধরতে হবে, হ্যাঁ, কনসেপ্টটা চট করে ধরে ফেলতে পারতে হবে। হ্যাঁ, অ্যাডমিন হবে। আমার ইউজারের পরিবর্তে যে যে জায়গাগুলো ইউজার ছিল ওই জায়গায় পরিবর্তন করে আমি কি দিয়েছি, টিবিএল আন্ডারস্কোর অ্যাডমিন। এটা তারা, এটা বেসিক্যালি টাইম, মোস্ট প্রবাবলি সবার সেম না, এটা টাইম দিয়েও করতে হয়। সামহাও একটা কোড জেনারেট করেছে ইউনিক করার জন্য, রাইট? 6 ডিজিটের একটা কোড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদি এই ফাইলটাকে খুলি, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আপ ফাংশন এবং একটা ডাউন ফাংশন। আমরা যখন মাইগ্রেশনে যাব, আমরা বলছি PHP আর্টিসান মাইগ্রেট যখন বলবো তখন এই আপ ফাংশন গুলো অ্যানেবল হবে, রাইট? এই ক্লাসগুলোর মধ্যে যে আপ ফাংশন আছে, আপ ফাংশন গুলো রান হয়ে যাবে। আপ ফাংশন রান হওয়া মানে ডেটাবেসে টেবিল সে বানিয়ে ফেলবে, রাইট? আর যখন আমি রোল ব্যাক বলবো, PHP আর্টিসান রোল ব্যাক বলবো, তখন কিন্তু সেটা আবার ব্যাক নিয়ে আসবে, তখন এটাকে ডাউন ফাংশন, এখানে একটা ডাউন ফাংশন আছে, সেই ডাউন ফাংশনটা কাজ করবে, রাইট? আর এখানে এই যে স্কিমা, এটাকে স্কিমা টেবিল বলা হয়ে থাকে। আপনারা ডেটাবেজের অল্প বিস্তর কিন্তু ধারণা পেয়েছেন, কয়েকভাবে ক্রুডিং শেখানো হয়েছে, আপনারা বোর ফিলও করেছেন ক্লাসে, তাই না? যে এত বেশি ক্রুডিং নিয়ে আলোচনা হয়েছে। বাট ক্রুডিং এমন একটা জিনিস যে এই জাস্ট ক্রুডিং টুকুই যদি কেউ জানে তাহলে তাকে দিয়ে একটা প্রজেক্টের অনেক কাজ করানো সম্ভব। কারণ হচ্ছে যে একটা রেগুলার প্রজেক্টে 70% থাকে শুধুই ক্রুডিং, এবং এটা গডবাঁধার কাজ, এবং এটা জুনিয়র ডেভেলপারদের দিয়েই করানো হয়, রাইট? তখন মনে হতে পারে জুনিয়র ডেভেলপার এত বড় প্রজেক্ট আমাকে দিয়েই সবকিছু করাচ্ছে, আর আসলে ওই 70% কাজই হচ্ছে এমন যে প্রজেক্টের ক্রিটিক্যাল পাথ যে 30%, ওই 30%ই মূল কাজ, এটা বেসিক্যালি কাজের মধ্যেই ধরা হয় না। সেটা বোঝা যাচ্ছে? তো এই কারণেই কয়েকভাবে কিন্তু ক্রুডিং এর আলোচনা এখানে আনা হয়েছে, কয়েকবার দেখানো হয়েছে। তারপরেও আমি বলবো যে আপনাদের কারো কারো মধ্যে আমি যেটা রিপোর্ট পেয়েছি এখনো লিমিটেশনস রয়েছে, রাইট? যে আমরা ক্রুডিংটাকেই এখন পর্যন্ত ঠিক মতো রপ্ত করতে পারি নাই। স্পেলিং মিস্টেক করছেন, ওকে আপনি কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন, আর ওখানে ইউজারের পরিবর্তে টিবিএল আন্ডারস্কোর অ্যাডমিন লিখে দেন। যে জায়গায় শুধু ইউজার আছে ওখানে পরিবর্তন করে বসান টিবিএল আন্ডারস্কোর অ্যাডমিন। দুই জায়গায় টিবিএল ইউজার আছে, জাস্ট পরিবর্তন করতে, অন্য কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার একটু আসি যে স্কিমা, ডেটাবেজের স্কিমা বলে বিষয় আছে। স্কিমা হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা দেখলে পুরোপুরি ধারণা তৈরি হয় যে এই টেবিলটা কি, মানে টেবিলের ফিল্ড গুলো কি, ডেটা টাইপ কি, এবং তার লেন্থ কত, রাইট?
সো আমরা যখন ল্যারাভেলে মাইগ্রেশন তৈরি করব তখন মূলত স্কিমাই তৈরি করব, বাট ল্যারাভেলের মাইগ্রেশন তৈরি করার সময় যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যেমন ডেটাবেসে দেখি না, ডেটা টাইপ ইন্টিজার, ভার্কার, রাইট, ডেট, টাইম স্ট্যাম্প, ফ্লোট, এরকম থাকে না টেক্সট। ল্যারাভেলে যখন আমরা স্কিমা বানাবো তখন কিন্তু সরাসরি ওইটা দিতে পারবো না, রাইট। এই যে আমরা অটো ইনক্রিমেন্ট বলি না, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, ল্যারাভেলের জন্য এটার একটা ফাংশন আছে ইনক্রিমেন্টস, রাইট। টাইম স্ট্যাম্পের জন্য ফাংশন আছে টাইম স্ট্যাম্পস, ভার্কারের জন্য ফাংশন আছে স্ট্রিং, হ্যাঁ, টাইনি ইন্টিজারের জন্য ফাংশন আছে টাইনি ইন্টিজার। এরকম কিন্তু আলাদা আলাদা করে ফাংশন আছে। তো ফাংশন আছে এবং ফাংশনের ভেতরে ফিল্ডের নাম আপনাকে বলে দিতে হবে। তো আমাদের কয়টা ফিল্ড হবে? অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড আর পাবলিকেশন স্ট্যাটাস, রাইট। এগুলো ফিল্ড নিয়ে আমি আগাচ্ছি, সবগুলো তো আর প্রাইমারি কি হবে না, হবে। সো প্রথমটা হবে প্রাইমারি কি, সো অ্যাডমিন আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, দেয়া যাবে। একটু খেয়াল করেন যে আমরা যখন এই টিউটোরিয়ালটাতে আছি, যে ল্যারাভেলের এই মাইগ্রেশনের নিচে এই যে কমান্ড আর ডেসক্রিপশন, এখানে বিগ ইন্টিজার, বিগ ইনক্রিমেন্টস, বেসিক্যালি বিগ ইন্টিজার, বাইনারি, বুলিয়ান, ক্যারেক্টার, ডেট, ডেট টাইম সবই কিন্তু এখানে বলা আছে, আর পাশে কিন্তু তার ভ্যালুও সেট করা আছে। কোন ডেটা টাইপের জন্য কি, যেমন আমি দেখেন স্ট্রিং লিখছি, অ্যাডমিন নেম কমা দিয়ে তার লেন্থ দিয়ে দিব, এখানে লেখা আছে ভার্কার ইকুইভ্যালেন্ট উইথ এ লেন্থ, রাইট। সো আমি যদি এখানে যাই এবং এখানে লিখি অ্যাডমিন নেম কমা দিয়ে লিখি 50, তখন তার লেন্থ হবে কত? 50। তারপরে পরেরটার স্ট্রিং করে, রাইট। ওখানে কিন্তু সব বলা আছে, ওই টিউটোরিয়ালটা ভালো মতো পড়তে হবে যে কাকে কে রিপ্লেস করছে, যে আমার ডেটাবেসের ডেটা টাইপকে কোন ফাংশন দিয়ে দেয়া যায়। সো আমার স্ট্রিং এটা অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এটাকে আমি কমা দিয়ে 100 বলছি, এটা হচ্ছে আমার অ্যাডমিন পাসওয়ার্ড, এটাকে আমি কমা দিয়ে বলছি লাইক 32। তাহলে অ্যাডমিন আইডি, অ্যাডমিনের নাম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড আর অ্যাক্সেস লেভেল। অ্যাক্সেস লেভেলটা বেসিক্যালি 10-তে হয়, যে লাইক আমি অ্যাক্সেস লেভেল নামে একটা ফিল্ড রাখতে চাচ্ছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টে ঢুকেছি, সো একটু ডেপথ নলেজ থাকতে হবে, একটু কনসেন্ট্রেট করতে হবে আপনাদের, হ্যাঁ। তো আমি একটা ডেটাবেসের ফিল্ড রাখতে চাচ্ছি অ্যাক্সেস লেভেল, এবং এটা আমি টাইনি ইন্টিজারে রাখবো। টাইনি ইন্টিজার মানে যার লেন্থ 1। 1 ইন্টিজারে কয়টা ভ্যালু থাকে? 0 থেকে 9, 10টা ভ্যালু রাখা যাবে। সো আমি যেটা করবো যে যদি সে অ্যাক্সেস লেভেল 1 হয় তার মানে সে অ্যাডমিন, লাইক অ্যাক্সেস লেভেল 2 সে সুপার অ্যাডমিন, অথবা আমি বলি যদি এভাবে বলি যে অ্যাক্সেস লেভেল 1 সে ম্যানেজার, অ্যাক্সেস লেভেল 2 সে অ্যাডমিন, অ্যাক্সেস লেভেল 3 সে সুপার অ্যাডমিন। মানে আমার প্রজেক্টে 3 ধরনের অ্যাডমিন রয়েছে। যখন ম্যানেজার ঢুকবে, আমার 20টা ফিচার আছে, সে 5টা দেখতে পাবে, রাইট। যখন সুপার অ্যাডমিন ঢুকবে তখন 15টা দেখতে পারবে, আর যখন সুপার অ্যাডমিন ঢুকবে তখন সে 20টাই দেখতে পারবে। এটা বোঝা যাচ্ছে? সো অ্যাক্সেস লেভেল দিয়ে আমি সে ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে রাখতে পারি, প্রয়োজনে সে ধরনের ফিচারও আমি কাস্টমারকে দিতে পারি। স্যার এখানে তো ব্যাচের নাম তো উল্লেখ করা হয় না, স্যার ব্যাচ কোডের মধ্যে কি ব্যাচ নেম করে দিবেন তো? তো প্রোগ্রাম টাইপ টপ আপ কোনটা? আইটি টপ আপ আপনি এখানে ব্যাচ নেম লিখে দেন। এটা ব্যাচ কোডের মধ্যে ব্যাচ নেম বানাইনি। হ্যাঁ, আপনি এখানে লিখেন টপ আপ ট্র্যাক ওয়েব ডেভেলপমেন্ট পিএসপি, উপরে লিখেন, আর এখানে আপনি লিখেন যে ব্যাচ নেম। ব্যাচ কোডটা এখানে থাক, ব্যাচ কোডের হ্যাঁ ব্যাচ কোড
ব্যাচ করে ব্যাচ নাম্বার দিয়ে দিছে না ব্যাচ নেম দিয়ে দেন ব্যাচ নেম ব্যাচ নেম দেন এখানে কি করব টপ আপ আইটি টপ আপ আর এখানে দেন ট্র্যাক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পিএসপি ট্র্যাক এখানে আপনি চেঞ্জ করে ফেলেন ট্র্যাক লিখবেন ওয়েব ডেভেলপমেন্ট ব্র্যাকেটে পিএসপি আচ্ছা এখানটা লিখে রাখছি দরকার নেই এসইওটা কি করব তাহলে ট্র্যাক হচ্ছে ওখানে ট্র্যাক হচ্ছে এসইও ডিজিটাল মার্কেটিং সরাসরি লিখবেন আইটি আছে না আইটি হবে না শুধু ফাউন্ডেশন স্কিল হবে আর কোর্স ব্যাচের নাম হবে তালা ট্রেনিং এলআইসিটি এসইও ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এখানে তালা ট্রেনিং এলআইসিটি পিএসপি ব্যাচ 3 ব্যাচ 4 ওরা ভাই ডিফল্ট ভ্যালু গুলো বসিয়ে ফেলেছে না দিলে একটা ডিফল্ট ভ্যালু বসে আমরা বসিয়ে দিচ্ছি ওকে আচ্ছা আর এখানে লাস্টের জন্য আমি বলছিলাম লেন্থ ACCESS এক্সেস লেভেল আমি এক্সেস লেভেলটা ইনক্রিমেন্টস এটা বেসিক্যালি ইনক্রিমেন্টস না হয়ে টাইনি ইন্টিজার হবে এখানে টাইনি ইন্টিজারের স্পেলিংটা দেওয়া আছে এই যে টাইনি ইন্টিজারের আইটা ক্যাপিটাল এটা শর্ট ইন্টিজার বেসিক্যালি একটু খেয়াল করেন টাইনি ইকুইভ্যালেন্ট ফর দা ডেটাবেস তো আমার একটা আপ ফাংশন কিন্তু জেনারেট হয়েছে সবাই একটু খেয়াল করেন যে এই আপ ফাংশনে আমি ইনক্রিমেন্ট স্ট্রিং ধরে তিনটা ভ্যালু টাইনি ইন্টিজারের একটা ভ্যালু আর টাইম স্ট্যাম্প এই টাইম স্ট্যাম্প তাদের বিল্ট ইন আর এই টাইম স্ট্যাম্প কল করলে দুইটা ফিল্ড অটোমেটিক জেনারেট হয় একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আরেকটা কি আপডেটেড অ্যাট রিপিট করছি একটা টেবিলের নাম একটা ফিল্ডের নাম হয় ক্রিয়েটেড অ্যাট আর একটা ফিল্ডের নাম হয় আপডেটেড অ্যাট এখন আমরা যখন এই কমান্ডটা মানে এই টেবিলটা নিতে চাইবো আমি যখনই টার্মিনালে গিয়ে একটা কমান্ড লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট একসাথে কিন্তু তিনটা টেবিল হবে কারণ আমাদের মাইগ্রেশন ফাইল আছে কয়টা তিনটা দেখেন আমাদের এখানে মাইগ্রেশন ফাইল আছে প্রজেক্টের মধ্যে মাইগ্রেশন ফাইল 1 2 3 রাইট তিনটা ফাইল আছে সো আমি টার্মিনালে যাওয়ার আগে আমি একটু ডেটাবেসটা চেক করে আসি যে আমাদের ডেটাবেসে কোনো ডেটা টেবিল আছে কিনা আমাদের ডেটাবেসের মধ্যে কিন্তু কোনো ডেটাবেস টেবিল নেই ব্ল্যাঙ্ক রাইট সো এখন যদি আমি এখান থেকে কমান্ড লিখি পিএসপি আর্টিসান মাইগ্রেট ব্যাচ 6 এ চেক করছে আননোন ডেটাবেস এই নাম এসে ডেটাবেস পাচ্ছে না সো চেক করি যে আমাদের ওটা কেন ইএনভি টা সেভ করা হয় না আমরা ডেটাবেসের নাম পরিবর্তন করেছি বাট সেভ করি নাই বুঝতে পেরেছেন যে ডেটাবেস তারা কোথা থেকে কানেক্ট করে এখান থেকে কানেক্ট করে রাইট সো আবারও রান করাচ্ছি কমান্ডটা পিএসপি migrate migration table created successfully এই টেবিলগুলো মাইগ্রেটেড হয়েছে তিনটা টেবিলই সো এখন আমরা যদি চেক করি লাস্টে যে একটা ব্ল্যাঙ্ক ছিল টিপি টাইম স্ট্যাম্প এটা দিয়ে দুইটা ফিল্ড জেনারেট হয় একসাথে ঠিক আছে একটু দেখাচ্ছি এখানে দেখেন তিনটা টেবিল এসেছে চারটা অ্যাকচুয়ালি এটা মাইগ্রেশন যখন করেছি তখন একটা আমাদের ওই লিগেসি টেবিল তৈরি হয়েছে যে আমি যখন মাইগ্রেশন করছি মাইগ্রেশন কততম মাইগ্রেশন এগুলো ধরে রাখার জন্য একটা টেবিল জেনারেট হয় এটা আমাদের টেবিল না রাইট বাট এটা ল্যারাভেলের টেবিল ওকে টেবিল তৈরি হয়েছে পাসওয়ার্ড অ্যাডমিন আর ইউজার সো এই দুইটা কিন্তু আগে থেকে ছিল ল্যারাভেলের মধ্যে এটা নিয়ে আমরা এখনো মাথা ঘামাচ্ছি না আমরা অ্যাডমিন টেবিলটাকে যদি ওপেন করি অ্যাডমিন টেবিলের স্ট্রাকচারে যদি আমরা যাই একটু দেখেন অ্যাডমিনের আইডি এটা প্রাইমারি কি ইন্টিজার 10 এসেছে বাই ডিফল্ট লেন্থ অ্যাডমিনের নেম আমার ভার্কার কত দিয়েছিলাম 50 ইমেল অ্যাড্রেস ভার্কার 100 পাসওয়ার্ড ভার্কার 32 রাইট অ্যাক্সেস লেভেল যেহেতু আমরা টাইনি ইন্টিজার দিয়েছিলাম কোনো লেন্থ সেট করি নাই ডিফল্ট লেন্থ সেট হয়েছে কি 4 ইন্টিজারের বাই ডিফল্ট লেন্থ তারপরে ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড ওই যে একটা ফাংশন ছিল না ব্ল্যাঙ্ক হ্যাঁ এই ফাংশনটার নাম বলছি ফাংশনটার নাম হচ্ছে
টাইম স্ট্যাম্পস ফাংশনটা কল হওয়ার সাথে সাথে দুইটা ফিল্ড যুক্ত হয়েছে, ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড। দুইটা ডেটা টাইপই কি টাইম স্ট্যাম্প, যেটা বোঝা যাচ্ছে? আচ্ছা PHP comment হ্যাঁ, লেন দিলে এরর হয়, এটা এখানে এডিট করতে হয় ডেটাবেস। comment এ হচ্ছে PHP migration পিএসপি আর্টিসান মাইগ্রেট, ওকে ওখানেই দেওয়া আছে, ওই মাইগ্রেশনের ওই ফাইলটার মধ্যে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, আপনারা নেক্সট সানডেতে যে অ্যাসাইনমেন্টটা করবেন সেটা হবে বেসড অন মাইগ্রেশন, রাইট? মাইগ্রেশনের ওপরে পড়াশোনা করবেন, মাইগ্রেশনে যা বুঝবেন মাইগ্রেশনের কমান্ডগুলো দিয়ে একটা ডকুমেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট কমান্ড, কিভাবে মাইগ্রেশন ফাইল তৈরি করব, কিভাবে মাইগ্রেশন করব, কিভাবে আমি রোল ব্যাক করব, রাইট? এই বিষয়গুলো ওই ডকুমেন্টেশনে উল্লেখ করা থাকবে। মানে মাইগ্রেশনটা খুব ভালো মতো পড়ে একটা ডকুমেন্টেশন রেডি করে আসবেন। আপনাদের যদি বলা হয় যে এই চ্যাপ্টারের উপরে আপনাদের পরীক্ষা আছে, আপনি একটা ডকুমেন্ট জমা দেন, ক্লিয়ার? তখন আপনারা কি করেন, ওই চ্যাপ্টারের একদম খুঁটিনাটি বিষয়গুলো নোট করে ফেলেন এবং নোটটা একটা সামারি অবস্থায় নিয়ে আসেন। একজন দুইজন মিলে কষ্ট করে তারপরে ওইটা ফটোকপির দোকানে চলে যায়, ফটোকপি ফাইলটাই সবার কাছে পৌঁছে যায়, ওইটাই পড়ে চলে আসে। তারা কিন্তু, অন্যরা কিন্তু আর বই পড়ে না, রাইট? আপনাদের প্রত্যেককে এখন ওই কাজটা করতে হবে যে মাইগ্রেশন ফাইলটাতে যাবেন এবং ওখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বেছে একটা ছোট্ট ফাইল জেনারেট করে নিয়ে আসবেন। বুঝতে পেরেছে? এটা হচ্ছে আমাদের নেক্সট ডে টাস্ক। সো আমাদের টেবিল কিন্তু জেনারেট হয়ে গেছে, হয়েছে না? comment আমার তো হয় না স্যার। আমার টেবিল হচ্ছে 3টা, আমাদের যে মূল টেবিল ওটা লিখতে হবে। মূল ফাইলটা আছে আপনার কাছে? মূল ফাইলটা 3টা চাই, টেবিল যে হুম, migration মাইগ্রেশনসে তাহলে হবে না কেন? হ্যাঁ, আপনাকে রোল ব্যাক করে নিতে হবে, তারপরে চেঞ্জ এখানে করতে হবে, দেন আবার মাইগ্রেট করলে চেঞ্জ হয়ে যাবে। ওখানে ম্যানুয়ালি করলে এখানে আপডেট করে রাখতে হবে। আপনি যদি ম্যানুয়ালি ডেটাবেসে গিয়ে আপডেট করেন, সঙ্গে সঙ্গে এই ফাইলটাতে এসেও সে আপডেটটা রেখে দিতে হবে। কারণ হচ্ছে যে ওই ডেটাবেসের চাইতে যারা ডেভেলপ করবে আপনাদের সাথে, তারা এই ডেটাবেসটাই দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে যে টেবিলের মধ্যে কি কি কলাম ফিল্ড রয়েছে। বুঝতে পেরেছেন? incorrect table definition, there can be only one auto column and it must be হ্যাঁ, আপনার ইনক্রিমেন্টস একাধিক রয়েছে, একটু খেয়াল করেন। আপনার ওখানে ইনক্রিমেন্টস অনেকগুলো রয়েছে। কয়টা ইনক্রিমেন্টস দিয়েছেন? মানে ইনক্রিমেন্টস ফাংশন আছে? আমার কি ইনক্রিমেন্টস ফাংশন একটা? আপনার আছে কয়টা? 4টা। ভুল করেছেন তো। হয়েছে? আপনাদের টেবিল জেনারেট হয়েছে? একজন দুইজন হলে তো হবে না, সবারই হতে হবে। হ্যাঁ, চুমচুঙ্গা হয়েছে? জ্যাম কাজ করে না বলতে মানে রানই হয় না, এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, ইউনিক লিখলেও ডেটাবেস থেকে এক্সেপশন দেবে যদি সেম নামে ভ্যালু আসে। হ্যাঁ, এরর রিটার্ন করবে ডেটাবেস। স্যার লাস্টে যেটা আপনি রাখছিলেন এটা এইভাবে রাখে কি রুলস? কোথায়? এই যে লাস্টে যে একটা ব্ল্যাঙ্ক রাখছিলেন যে টাইম স্ট্যাম্পস, এটা রুলস না, এটা অ্যাকচুয়ালি টাইম স্ট্যাম্পসে কোনো কিছু দেওয়ার প্রয়োজনই পড়ে না।
রাইট, টাইম স্ট্যাম্পস ল্যারাভেলে বাই ডিফল্ট ফাংশন। রুলস বলতে রুলস হতো সেটা যেটা তারা বলে দিত যে এভাবে লিখতে হবে। যেমন ল্যারাভেলের কিছু সিনটেক্স আছে যে আপনি এই যে ইনক্রিমেন্টস করে রেখেছে, আমাকে আর অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি বলে দিতে হচ্ছে না, শুধু আমরা লেন্থ ফিল্ডের নামটা বলে দিচ্ছি। ওকে, টাইম স্ট্যাম্প দেওয়ার অর্থ হচ্ছে এই ফাংশনটা ক্রিয়েট করলে অটোমেটিক দুইটা ফিল্ড তৈরি হয় ডেটাবেসে, প্রত্যেকটা টেবিলের জন্যই সেটা কমন। নো, ল্যারাভেলের জন্য হতে যাবে না। আমরা এটা বলেওছি কিন্তু যে বারবার যে দুইটা ফিল্ড জেনারেট হচ্ছে, এই দুইটা ফিল্ড কি আমরা দিয়েছিলাম, এই নাম দিয়েছি। এই দুইটা ফিল্ড তৈরি হয়েছে ওই টাইম স্ট্যাম্প ফাংশনের মাধ্যমে। টাইম স্ট্যাম্প ফাংশন কল হলে ওরা অটোমেটিক এই ফিল্ডের নাম ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাটই রাখবে, আমাকে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই বা আমার দিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারা ভেতর থেকে এই ফাংশনটার ক্ষেত্রে দুইটা ফিল্ড তৈরি করার কোড লিখে রেখেছে। এটা বুঝতে পেরেছেন? এই কারণে এক্সাম্পল হিসেবে আমি আরেকটা ফাইলও দেখিয়েছি, একটু খেয়াল করেন। ইউজার টেবিলটাতে যখন ওপেন করেছিলাম, এখানেও তারা টাইম স্ট্যাম্পসটা রেখে দিয়েছে। এটা বুঝতে পেরেছেন যে এই ফিল্ডটা রেখে দেয়, অন্যান্য গুলোতে কিন্তু ভ্যালু আছে, রাইট, বাট টাইম স্ট্যাম্পসে কোনো ভ্যালু নেই। কারণ কি, টাইম স্ট্যাম্পস যে দুইটা ফিল্ড তৈরি করবে এবং দুইটা ফিল্ডের নাম যে ডিফাইন নির্দিষ্ট সেটা আগে থেকেই বলে দেওয়া আছে। আচ্ছা, ফিল্ড দুটো কখন ইউজ করবেন? যখন এখানে কোনো ভ্যালু আসছে তখন ক্রিয়েটেড অ্যাটে ভ্যালুটা চলে যাবে, আর যখন ওই ফিল্ডটা কখনো যদি আমি আপডেট করি, ওই আপডেটেড টাইমটা ওখানে বসে যাবে, যে আমি কখন এই রোটা ক্রিয়েট করেছি সেটা জানার জন্য, কখন এই রোটা মডিফাই করেছি সেটা জানার জন্য এই ফিল্ডটা রাখা হয়। আমাদের দিতে হবে। আমি যখন ডেটা রাখবো তখন আমাদেরই ক্রিয়েটেড অ্যাটে সময় দিয়ে দিতে হবে, যখন আপডেট করব তখন আপডেটেড অ্যাটে সময়টা দিয়ে দিতে হবে। এটা বুঝতে পেরেছেন? ইচ এন্ড এভরি ডাটা যখন ইনসার্ট হবে তখন ডাটা ইনসার্শন পিরিয়ডে পিএসপি প্রোগ্রামিং করে আপনাকে এই ডাটাটা পুট করতে হবে। এটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে যে কোনো ধরনের রিপোর্ট জেনারেশনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। হতে পারে লাস্ট আপডেট সময়টাই রেখে দিব, একটা লাস্টে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ডাটা ইনসার্ট করার চেষ্টা করব। যে ডাটা বেসিক্যালি আমরা ম্যানুয়ালি ইনসার্ট করব আপাতত, হ্যাঁ, কারণ আমরা ফর্মের মাধ্যমে থ্রু কন্ট্রোলার কমান্ড দিয়ে কিন্তু আমরা এখনো ডাটা ইনসার্শন শিখি নাই। সো আমরা ডেটাবেসের ভেতরে ডাটা ইনসার্ট করব এবং ওই ইনসার্টেড ডাটার সাথে ডাটাবেসের মানে ফর্মের ডাটা চেক করার চেষ্টা করব। অ্যাডমিনের আইডি অটো ইনক্রিমেন্ট না, সো এই ফিল্ডে আমরা কিন্তু ভ্যালু দিব না। অ্যাডমিনের নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড 6টা 1 দিয়েছি। আমি ডেটাবেসে এটাকে এনকোড করে রাখবো, MD5 বলে দিচ্ছি, আর আমার অ্যাক্সেস লেভেলটা 1 রাখছি। যেহেতু এটা ক্রিয়েট হচ্ছে, আমি ক্রিয়েটেড টাইমটা 19 তারিখে দিয়ে দিলাম। ঠিক আছে, আর নিচে আরেকজন অ্যাডমিন, আমি 1 দিয়েছি। অ্যাক্সেস লেভেল দিয়ে কি করব বলেন তো? হ্যাঁ, আমি কোন লেভেলের ইউজার সেটা আমি ডিফাইন করতে পারবো, রাইট? যে আমি সুপার অ্যাডমিন নাকি অ্যাডমিন নাকি আমি ম্যানেজার নাকি আমি পিওন, যেটা বোঝা যাচ্ছে সেলসম্যান, এগুলো বলো। টেন্টেটিভ এন্ড ডেট, টেন্টেটিভ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 26 তারিখ ছিল। 26 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারির মধ্যে তো শেষ হবে, বাট ফেব্রুয়ারি 6 তারিখ নাগাদ একটা টেন্টেটিভ ডেট দিয়ে রাখবে। হ্যালো, হ্যাঁ বুঝলাম।
হ্যাঁ বলছি, বলেন। নতুন করে যখন আরেকটা ইউজার নিচ্ছি, এর অ্যাক্সেস লেভেল আমি দিয়ে দিচ্ছি কত, 2। ক্রিয়েটেড অ্যাট টাইমটা আমি নিজেই সেট করে দিচ্ছি। গো। আমাদের এখন ডেটাবেজে 2 জন ইউজার রয়েছে, যেটা আমি ম্যানুয়ালি ইনসার্ট করেছি। সো ফার্স্ট ইউজার, সরি এটা কিন্তু এনক্রিপ্টেড হয় না, উপরে একটা MD5 সিলেক্ট ছিল, এটা কিন্তু MD5 ছিল না। সো আমি এটাকে MD5 করে নিচ্ছি, এখান থেকে ফাংশনটা MD5 এ নিচ্ছি। গো। MD5 এ যাচ্ছে, তো MD5 করে আমি এনক্রিপ্টেড করে ফেলেছি। নাও এখন ম্যানুয়াল ইনসার্ট হলো, আমাদের ডেটাবেস টেবিলে ডাটা ম্যানুয়াল ইনসার্ট হলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফর্ম থেকে যখনই আমরা ডাটা নিব, এই ফর্ম থেকে যে ডাটাগুলো আমি নিব, এই ডাটাটা আমাদের চেক করতে হবে ফার্স্ট। ডেটাবেসে চেক করতে হবে। চেক করার পর যদি ডেটাবেসের ফিল্ডের সাথে মিলে যায়, তাহলে আমি বলবো যে তুমি ড্যাশবোর্ডে যাও, আদারওয়াইজ এখানে আসো। ঠিক আছে? সো প্রথম কাজটা কি হবে, এই ফর্মের ডাটাটা আগে আমাকে ধরতে পারতে হবে কন্ট্রোলারে। সো আমাদের একটা কন্ট্রোলারে ফাংশন আছে, একটু খেয়াল করেন। আমরা যখন হিট করছিলাম, হিট করার সময় অ্যাডমিন কন্ট্রোলারের এই ড্যাশবোর্ডে আসছিলাম না? হ্যাঁ, এই পেজটা আমরা লোড করে দিচ্ছি, বাট এই পেজটা এখন লোড করব একটু পরে। আগে আমরা চেক করব যে আদৌ এটি ডেটাবেসে আছে কিনা। তার মানে এখন দুইটা জিনিস শিখবো, যে কিভাবে ফরম্যাট ডাটা ধরতে হয়, রিসিভ করতে হয়। নর্মালি যখন আমরা র কোডিং করছিলাম, তখন আমরা কিন্তু $_ দিয়ে অ্যারে থেকে ডাটা নিচ্ছিলাম, রাইট? বাট ফ্রেমওয়ার্কে এসে এখানে রিকোয়েস্ট ক্লাসের ইউজ করতে হবে। আমরা যখনই মেথড পোস্ট ইউজ করেছি, তখন ডাটাগুলো সব চলে গেছে কোথায়? রিকোয়েস্ট ক্লাসের কাছে। সো এই কারণে আমরা যখন ডাটা ধরতে যাব, একটু খেয়াল করেন যে ফর্মে দুইটা ডাটা আছে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। সো আমরা অ্যাডমিনের যে লগ ইনের ফর্মটা আছে, এই ফর্মের ফিল্ডগুলোর নাম দেখি, এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। এখানে ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে। ইউজার নেম না রেখে আমি অ্যাডমিন ইমেল আর অ্যাডমিন পাসওয়ার্ড রাখি। তার মানে আমাদের ফিল্ডের নাম কি? অ্যাডমিন ইমেল আর অ্যাডমিন পাসওয়ার্ড। কারণ কন্ট্রোলারে গিয়ে যদি ভ্যালু ধরতে হয়, ওই ফর্মের ভ্যালু যদি আমি ধরতে চাই, তাহলে রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট দিয়ে ধরতে হবে, রাইট? এই কারণে এভাবে লিখবো, রিকোয়েস্ট $request। এটা বেসিক্যালি ক্লাস, আর এটা হবে কি তার অবজেক্ট। এই অবজেক্টটা যে কোনো নাম হতে পারে। সো ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আগে ক্লাসকে লিঙ্ক করতে হবে উপরে। এই যেখানে অলরেডি ইলিমিনেট HTTP রিকোয়েস্ট ক্লাসটা ইউজ করা আছে। ইউজ মানে কিন্তু লিঙ্ক করে। আমরা রতে শিখেছিলাম না, বা PHP তে শিখেছিলাম রিকোয়ার ওয়ান্স, মনে আছে না? কোন একটা ক্লাসের অবজেক্ট বানাতে গেলে, ক্লাসের ফাংশন কল করতে গেলে কি করতে হয়? আগে লিঙ্ক করতে হয়, তারপরে অবজেক্ট বানাতে হয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বিকেলে ডাকবো তোমাকে, ঠিক আছে? ওকে। তো কি করা হচ্ছে, যে রিকোয়েস্ট অবজেক্টটা এখানে তৈরি করা আছে, মানে রিকোয়েস্ট ক্লাসটা তৈরি করা আছে। আমি রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট বানালাম, সেই অবজেক্ট বানিয়ে আমি ভ্যালুগুলো ধরছি। প্রথমে ধরবো অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ইকুয়াল রিকোয়েস্ট। ফর্মের ফিল্ডের নাম কি? অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল। আর আমি যদি পাসওয়ার্ড ধরতে চাই, পাসওয়ার্ড ইকুয়াল রিকোয়েস্ট, হ্যাঁ
request object equal admin underscore password ঠিক আছে তাহলে কি হলো admin underscore email underscore address এটা রিকোয়েস্টের অ্যাডমিন ইমেল আর পাসওয়ার্ড ইকুয়াল রিকোয়েস্ট এটা ফর্ম এই দুটো কি ফর্মের ফিল্ডের নাম তার মানে এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চলে আসলো বুঝা যাচ্ছে আমাদের বুঝতে পেরেছি একটু চেক করে দেখে যে আদৌ এসেছে কিনা admin email address dot password কোনো ভ্যালু কিন্তু নেই অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড নেই কারণ হচ্ছে আমার পেজটা লোড করা হয় না আমি নাম পরিবর্তন করার পর পেজ লোড করি নাই রাইট এখন আছে আমার ইমেল অ্যাড্রেস এবং আমার পাসওয়ার্ডটা কিন্তু আসছে বিষয়টা বোঝা যাচ্ছে এখন কোয়েরি লেখার দায়িত্ব কোয়েরিতে চেক করার কাজটা আমাকে এখন করতে হবে আর কোয়েরির এই ফরম্যাটটাকে আমরা বলবো কোয়েরি বিল্ডার রাইট এটাকে আমরা কি বলবো কোয়েরি বিল্ডার এবং কোয়েরি বিল্ডিং এর জন্য যেটা নরমালি আমরা করে থাকি এভাবে লেখা হয় যে যখন আমরা ডাটা চাইবো admin underscore info তারপরে ইকুয়াল দিতে হয় db scope টেবিলের নাম কি আমাদের টেবিলের নাম কি tbl underscore admin এই টেবিলের সাথে কি হবে where আমরা নরমালি যখন চেক করি কি করি select star from tbl admin where admin email এর সাথে মেলাবো কাকে admin email address কে আবার where দিয়ে পাসওয়ার্ডের সাথে admin পাসওয়ার্ডের সাথে admin এর পাসওয়ার্ড বিষয়টা বোঝা গেল এই যে পাসওয়ার্ড সরি admin পাসওয়ার্ড না শুধু পাসওয়ার্ড এটা admin email address সো এটা admin email address আর এটা ডেটাবেজে আছে না admin email আর admin পাসওয়ার্ড আমাদের ডেটাবেজে ফিল্ডের নাম কি আছে একটু খেয়াল করেন admin email address আর admin পাসওয়ার্ড তাহলে আমাদের এটা ফিল্ডের নাম কি admin email যেটা নরমালি করতে হয় সেটা হচ্ছে যে ডেটাবেজের ফিল্ডের নাম আর ফর্মের ফিল্ডের নাম সেম রাখতে হয় তাহলে আমাদের ফর্মের ফিল্ডের নাম কি হবে admin email address আর ডেটাবেজের ফিল্ডের নাম কি ছিল অ্যাডমিন পাসওয়ার্ড তাহলে ফর্মের ফিল্ডের নাম কি অ্যাডমিন পাসওয়ার্ড তাহলে আমি যখন ধরবো ডাটা যখন রিসিভ করব তখন এখানেও কি লিখবো অ্যাডমিন ইমেল আর এই নামটাই বেটার এখানে আমি ভেরিয়েবল হিসেবে ইউজ করি অ্যাডমিন পাসওয়ার্ড এটাকেও আমি অ্যাডমিন পাসওয়ার্ডই দেই তাহলে দুইটা মিলে গেল অ্যাডমিন পাসওয়ার্ড মিলে গেল যদি এন্ড এটা কিন্তু এন্ড হবে তাই না সিলেক্ট স্টার ফ্রম tbl admin where admin email address সমান ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সমান পাসওয়ার্ড এন্ড হবে কিন্তু where দুটো পাশাপাশি মানে কি এন্ড আর ফাইনালি আমাকে এখানে লিখতে হবে কি গেট মানে একটা ফাংশন যা ওই রেকর্ডটাকে তুলে দেবে গেট না লিখে ফার্স্ট লেখাই ভালো আমি জানি একটা রো রেকর্ড রিটার্ন হবে একটা রো রিটার্ন হলে ফার্স্ট আর একাধিক রো রিটার্ন হলে কি গেট রাইট আমাদের ল্যারাভেলে এই ফাংশনটা লিখতে হয় তার মানে এখানে যদি ডাটা রিটার্ন হয় ভ্যালু আছে ডাটা রিটার্ন না হলে ভ্যালু নেই বিষয়টা বোঝা যাচ্ছে তো নাও এখন এটা দিয়ে আমাদের ডিসিশন নিতে হবে ডিসিশনটা হচ্ছে এরকম ফার্স্ট হচ্ছে একটা রোর জন্য একটা রো এর জন্য ফার্স্ট একাধিক রো এর জন্য গেট
প্রিন্ট আন্ডারস্কোর আর, এখানে কি হবে অ্যাডমিন ইনফো। যদি অ্যাডমিন ইনফোতে ডাটা থাকে তাহলে বুঝতে হবে কি ভ্যালিড ইউজার, তাই না? একটু খেয়াল করেন, আমি যখন ভুল পাসওয়ার্ড দিয়েছি ডিবি নট ফাউন্ড দেখাচ্ছে। এই যে ডিবি ইউজ করেছি না, বাট ডেটাবেস ক্লাসকে কিন্তু লিঙ্ক করা হয় নাই, এই কারণে এখানে লিখতে হবে কি ইউজ ডিবি। লোড দেই, এররটা চলে যাবে ব্ল্যাঙ্ক, তার মানে এটাতে ডাটা আসে নাই। ডাটা না আসার মানে কি খুঁজে পায় নাই ডাটা। আমি ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি, 6টা 1 দিয়েছি, তখনও আসে নাই। কারণ কি আমি ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি তাও আসছে না, কারণ হচ্ছে এই যে পাসওয়ার্ডটা আমি 6টা 1 দিয়েছি, বাট ডেটাবেজে কি 6টা 1 আছে? 6টা 1 কে কি MD5 এ রূপান্তর করা আছে না? সো ওই 6টা 1 কে আমি পিএসপি থেকে MD5 করে ডেটাবেজের সাথে ম্যাচ করাবো, এই কারণে আর ম্যাচ হচ্ছিল না। এবার ম্যাচ হবে, লেটস চেক। এবার যদি আমি 6টা 1 দেই, স্টিল একই ভ্যালু আসছে না। পেজ রিলোডের কোনো দরকার নেই, কোথাও তো মিস্টেক হচ্ছে। না, প্রবাবলি কোথাও কোনো মিস্টেক হচ্ছে। অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, এটা ঠিক আছে কিনা এটা আগে একটু চেক করি। ইমেল অ্যাড্রেস আসছে না, খেয়াল করেছেন? ইমেল অ্যাড্রেসটা আসছে না, তার মানে ফর্মের ফিল্ডে কোথাও এক জায়গায় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, টাইপ টেক্সট, হ্যাঁ অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এখানে কি আমার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, টাইপ টেপ সব ঠিক আছে, সম্ভবত রিলোড দেওয়া হয় নাই নামটা চেঞ্জ করার পর। টাইপ, এবার আসছে, ঠিক আছে বেশ। বাট স্টিল shofil.alam@talhatraining.com আর 6টা 1-এ আমার ডেটাবেজে তো ইউজার আছে। আমি এখান থেকে চেক করি, এখান থেকে নিয়ে গিয়ে কোথাও মিস্টেক আছে কিনা একটু দেখি। এইবার ভ্যালু এসেছে, খেয়াল করেছেন? হয়তো মিস্টেক করছিলাম কোথাও, যে শফিল আলমের আমি ভ্যালু পেয়েছি। মানে অ্যারেতে ভ্যালু আসার মানে কি অ্যাডমিন ইনফোতে ভ্যালু আসলে আমি বলে দিতে পারবো যে আমাকে কোথায় যেতে হবে, ডলার অ্যাডমিন ইনফো। ভ্যালু আসলে কি হবে, স্টেটমেন্টে ঢুকবে, ইফে ঢুকবে এবং আমার পেজটা লোড করবে। এলস কি করব, রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু, কোথায় চলে যাব, অ্যাডমিন। তাহলে আপনাকে ওই লগ ইন অপশনে ফেরত যেতে হবে। তো লেটস চেক। আমি যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই, যে রিডিরেক্ট ক্লাসটা লোড করা নেই, কত কিছু না। যখনই কোনো কিছু যাবেন না, এটা আমাদের অ্যাড করে নিতে হয়। লেটস চেক। এবার আমরা লোড করে দেখি, আমাকে রিডিরেক্ট করে এখানে পাঠিয়ে দিচ্ছে। সো আমি যদি ভুল পাসওয়ার্ড দেই আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছে।
আচ্ছা, আর যদি আমরা ভ্যালিড দেই তাহলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা ছোট্ট অথেন্টিকেশন, ডেটাবেজের অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করাটা আজকে শিখলাম। হাইলি একটা চান্স আছে আগামী রোববার থেকে আপনাদের সফট স্কিল ট্রেনিং এর সময়টা আসার কথা। আসলে আপনারা অবশ্যই শনিবারে জেনে যাবেন। আমি 18 জনকে যাদেরকে মার্ক করেছি, যাদের ক্লাসে আসা উচিত, তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি না, রাইট? সো তাদের সঙ্গেও একটু কথা বলবেন আপনারা, ফ্রেন্ডস আপনাদের। সো একটু খেয়াল রাখবেন যাতে আপনারা সবাইকে নিয়ে ক্লাস করতে পারেন।